আহ, আপনি অনেক শান্ত, আহ, সেটা আমি দেখতেছি। কারণ আপনি যাদের সাথে কথা বলেন এদের কথা শুনলে আমি রেগে যাই। তারপরেও আপনাকে রিকোয়েস্ট করব, যারা এই ধর্ম বিশ্বাসী, এরা কিন্তু একটা সংকীর্ণ ইয়ার মধ্যে থাকে। তো এরা এই এত কিছুর পরেও আপনাদের মতো ব্যক্তিদের সাথে লাইভে যায়। তো এদের সাথে আরো একটু নরম হয়ে কথা বলার জন্য আমি রিসেন্টলি কয়েকটা মানে আপনি লাইফে আপনার সাথে। মানে আপনি কি বলতে চাচ্ছেন তারা আমাদেরকে না না কোপাইতে না না, চাচ্ছে, আপনার তারা আমাদেরকে আপনি জবাই করতে চাচ্ছে, তারা আমাদেরকে হাতের কাছে পাইলে আমাদেরকে ঘর ঘর করে জবাই করে ফেলতো, আমাকে কোপায়ও গেছে, আমি জেলেও গেছি। আমাকে আপনি বলতেছেন আমি প্রতিদিন মানে দুই দুই চার দিন পর পরই লাইভ করি, তাদের সাথে কথাবার্তা বলি, তাদের যুক্তি শোনার চেষ্টা করি, আর আমাকে আপনি বলতেছেন আমাকে আরো শান্ত হতে হবে? ভাই এটা না কি না না না, আমি জানি, আমি তো বললাম যে আপনি যতটা শান্ত হয়ে কথা বলেন তাতে আমিও বিরক্ত হয়ে যাই তাদের উপর, তাদের প্রশ্ন, তাদের ইয়া শুনে। কিন্তু বিষয়টা হলো, এখন যদি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যেমন ধার্মিকদেরকে কোনো প্রশ্ন করা যায় না, তো তাদের কাছে যাওয়া যায় না। এখন আপনাদের কাছেও যদি কোনো প্রশ্ন করতে তারা ভয় পায়, তাহলে তো আসবে না তারা। প্রশ্ন করতে ভয় পায় এরকম তো আমরা তো এরকম কখনো কারোর সাথে দুর্ব্যবহার করছি বলে মনে পড়ে না যে আহ, কেউ একটা ভ্যালিড আর্গুমেন্ট নিয়ে আসছে বা অনেস্টলি কেউ কথা বলতে আসছে, তাদের সাথে তো আমরা দুর্ব্যবহার করছি বলে আমার মনে পড়ে না। যা যখন মানুষ যেমন ধরেন একটা জিনিস নিয়ে একটা জিনিস সাপোর্ট করলে আমি ক্ষেপে যাই, যেমন ধরেন শিশুদের সাথে এই যে এইগুলা এগুলা বললে আমার তখন মাথায় রক্ত চলে যায়। এটা তো ভাই আমার পক্ষে সম্ভব না, এটা মাথা ঠান্ডা রাখা। এটা কিভাবে আপনি কিভাবে মাথা ঠান্ডা রাখবেন? না, ধরেন মাথা 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 ঠান্ডা রাখার বিষয়ে না, এটা আমিও পারবো না। কিন্তু তারপরেও আমি একটু বলতেছি এই জন্যে যে আহ, দেখা যাচ্ছে যে ভয়টা এমন একটা জিনিস যে ওখানে গেলেই তো আমি কথা বলতে পারবো না, আমার ধমক দিয়ে আটকে দিবে। যেমন মোল্লাদের কাছে যাওয়াই যায় না, কোনো বিষয়ে কথা বলাই যায় না, বললেই কাল্লা কাটে দেবে। তো এরকম একটা ভয়ের সিচুয়েশন হলে কি, এই কথাগুলো মানুষের শোনা দরকার। আপনারা যে কথাগুলো বলেন আসলে মোল্লাদের কাছ থেকে তো জ্ঞান পাওয়ার মতো কিছু নাই। তো এটা তারা মনে করেন যে যাই করুক না কেন একটু হজম করার মতো। আর তারা যদি ওরকম লজিক যদি আপনাকে প্রশ্নই করবে, তাহলে কি যারা লজিক বোঝে তারা কি ধর্মে থাকতে রে ভাই? তারা তো বোঝে না বিধায় এন্ড এটা ওখানে তো কিছু যাচ্ছে। করার নাই ভাই, তাহলে তাদের আর ধরেন একটা মানুষ যখন আইসা কথা বলা শুরু করে, শুরুতেই শুরু করে মিথ্যা কথা দিয়ে শুরু করে, হ্যাঁ একদম বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিথ্যা কথা। আমাদের নবী তো কাউকে ধরেন আইসাই শুরু করলো, আমাদের নবী তো কখনো কাউকে খুন করে নাই ভাই, আপনি কেন বলতেছেন যে এটা? হ্যাঁ, মানে আচ্ছা, তখন আর আমি থামাবো না তাকে, তখন আমি বলবো না তুই বেটা কি বললি, তোর নবী এতগুলা খুন করছে, তা তুই এই সেই কথা কেমনে বললি? এখন এক মুমিনা এসে আমাকে বলতেছে আমাদের নবী তো মাত্র 4টা বিয়ে করছে, আপনি মিথ্যা কথা বলেন কেন? দাসীর সাথে করছে, মিথ্যা কথা বলেন কেন? নাকি আমি তাকে বলতে দিব? আমি কি তাকে বলবো হ্যাঁ ঠিক আছে বলেন আপা, শেষ করেন আপনার কথা? আমি কেন বলতে দিব? আমি তো তখন তাকে থামায়, তখন তাকে এভিডেন্স দেখায়, আমাদের কাছে এভিডেন্স আছে, সবকিছু রেডি করা আছে, আমরা দেখাবো। আমি কেন তাকে মানে ভুংচুং মিথ্যা কথা বলতে দিব? আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনি যথেষ্ট শান্ত। আপনার সাথে যে কথাগুলো বলে, এই যে আমি কয়েকটা লাইভ শুনলাম, আমাদের এরকম সময় হয় না আসলে আপনাদের কথা শোনা। কয়েকটা লাইভ শুনে এই সেদিন স্ট্যান্ডার্ড নিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই কথাটা শুনতে আমি নিজে এতটা রেগে গেছি যে আসলে আর কি বলে না বলে মানে স্ট্যান্ডার্ড। এইখানে এই যে ধরেন এখানে আমাদের স্ট্যান্ডার্ড বলার প্রয়োজনটা কি? প্রয়োজনটা তো নাই, তাই না? মনে করেন নাৎসিবাদের বইপত্র ঘেটে যদি আমরা দেখাইতে পারি যে নাৎসিবাদের ভিতরে প্রবলেম আছে, আমার কি আলাদাভাবে নিজের স্ট্যান্ডার্ড দেখাইতে হবে বলেন তো? হ্যাঁ, না, এখানে স্ট্যান্ডার্ড আমি আসলে শুনতে চাইছিলাম যে স্ট্যান্ডার্ডে সে কি বোঝাচ্ছে। মানবতার বর্তমান কোন দেশ, কোন রাষ্ট্র দিয়ে কি এই ধর্ম কে, মানে কোনোটাই, আমি যে কোনো একটা স্ট্যান্ডার্ডকেই যদি ধরি, সেটা দিয়ে কি এটার বিচার করা যায় না যে ধর্মটা ঠিক না? আমি যে কোনো একটা, আমি ধরলাম যে আমি সৌদি আরবের এই স্ট্যান্ডার্ড দিয়েই বলতেছি যে মুসলিম ধর্মটা ঠিক নেই। এখন আলী ভাই, এখন সেক্ষেত্রে বিষয় সে হচ্ছে কি যুক্তি আলী দিবে? ভাই বিষয় হচ্ছে যে আপনি হয়তো খুব অল্প লাইভ টাইপ শুনছেন, আপনি আসলে মুমিনদের এই চালাকিগুলা বাটপারিগুলা আপনি এখনো ধরতে পারেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে সত্য কথা যে আপনি এখনো বুঝতে পারেন নাই না মুমিনরা না না, কি সেটা বুঝতে বাটপারিটা পারছি। করে। সে তো আর্গুমেন্ট করতে আসছে, সেই যে একটু পর পর ইয়াদের বিচার দিচ্ছে যে লাইফে যারা মানে লাইভে যারা
অ্যাটেন্ড করছে, দর্শকদের বিচার দিচ্ছে, সে এটাই করে একটা ক্রেডিট নিতে আসছে যে নাস্তিকটা পারলো না তার উত্তর। এটাই করতে আসে। হ্যাঁ, এটা এটা করতেই তারা আসে, রেগুলার এইটা করতে তারা আসে, যে কান্নাকাটি করে, দেখেন দর্শক ভাইরাও দেখেন আমাকে কথা বলতে দিচ্ছে না, দেখেন আমি আমার হেরে না, যাবে এটা তো এই জন্য হাস্যকর। আমাকে কথা বলতে দিচ্ছে না। এটা হাস্যকর। আর তার বিষয়টা এতটা ভয়ঙ্কর ছিল, সে ঘুরে ঘুরে পূর্বে কি বলছে, ভাই লাইভে কি মানুষ এত কিছু শোনার আগে তোমার কারেন্ট প্রশ্ন করছি সেটা উত্তর দাও। একটু আগে কি বললেন, একটু আগে মানে একটু খুবই বিশ্রী জিনিস, যে আমি একটু আগে কি বলছি, এখন কি বলছি, আমি এখন যেটা বলছি সেটার উত্তর দাও। কিন্তু ওরা তো আসলে ওই লেভেলের, ওটা বুঝতে পারছি। আর দ্বিতীয় বিষয় যে কিছুক্ষণ আগে এক ভাই কথা বলল যে এই মুসলিমটা আসলে এত বিস্তার করলো কেন? এটা কি আমরা ওই যে ভয়ঙ্কর কিছু দিয়েই এটাকে বিস্তার, নাকি আমরা বলতে পারি যে এই ওই সময়ের যখন ইসলাম মোহাম্মদ যখন আসে, তো ওই সময়টার যে মানুষের ধ্যান ধারণা, ওই ধারণার থেকে তার চিন্তাটা একটু আপডেট ছিল ওই সময় হয়তো, যার কারণেই। আমার কাছে আপগ্রেড ছিল বলে মনে হয় না ভাই, আমার কাছে আমার কাছে মনে হয় আইয়ামে জাহিলিয়াতের যুগটা ছিল একটা সেকুলার সমাজ, একটা সহনশীল সমাজ, যেখানে সব ধর্মের লোক মিলেমিশে থাকতে পারতো। আপনি যদি, আপনার যদি সময় থাকে তাহলে আপনাকে একটা একটা বের করে দেখাবো যে সেই সময় কাবা শরীফে 360টা মূর্তি ছিল, যেগুলা প্রত্যেকটা গোত্রের একটা মানে শীর্ষ দেবতা যেটা, সেই দেবতাটার মূর্তিটা তারা কাবা শরীফে গিয়ে রেখে আসতো। এবং সেই কাবা শরীফে প্রত্যেক ধর্মের লোক, আপনি লাত দেবীর পূজারী মানে পূজা করেন, অথবা মানাত দেবীর পূজা করেন, যে দেব দেবীরই পূজা করেন না কেন, আপনার এই অধিকার আছে যে আপনি কাবা শরীফে আপনার মূর্তিটা রাইখা হজের সময় সেখানে আপনি হজ করতে যাবেন, সেই অধিকারটা আপনার ছিল। একটা সেকুলার, একটা ইনক্লুসিভ সোসাইটি ছিল সেই সময়। আইয়ামে জাহিলিয়াত বইলা যেটাকে বলা হয়, মুসলিমরাই এটা নিয়ে মিথ্যা কথা বলে। মুহাম্মদ সেখানে গিয়ে একটা ভেজাল পাকাইছে, মুহাম্মদ সেখানে গিয়ে বলছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ইসলামের মূল যে কলেমা, 1 নম্বর যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন এই কলেমাটার ভিতরেই কিন্তু আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। হ্যাঁ, মানে হচ্ছে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে এটা, যে আর কোনো ইলাহ সেটাকে স্বীকার করা যাবে না, সেগুলাকে ধ্বংস করতে হবে। পরবর্তীতে মুহাম্মদকেও কিন্তু সুযোগ দিছিল যে তোমার ধর্ম তুমি এখানে প্রচার করতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমাদের ধর্মকে গালিগালাজ করো না। কিন্তু মুহাম্মদ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। মুহাম্মদ বলছিল সে অন্য ধর্মকে কটূক্তি করবে, অন্য ধর্মকে সমালোচনা করবে। আমার কাছে যেটা মনে হয়, এবং আপনি যদি সেটা দেখেন যে আহ, তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েরা, খাদিজার কথাই চিন্তা করেন, খাদিজা সেই সময় এক অত্যন্ত সম্ভ্রান্ত ব্যবসায়ী। সেটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেটা কিন্তু জাহিলি হ্যাঁ, যুগে। হ্যাঁ, হ্যাঁ, সে একটা জাহিলি যুগেই ব্যবসায়ী ছিল, জাহিলি যুগেই ব্যবসায়ী ছিল, জাহিলি যুগেই আহ, আহ, যোদ্ধা ছিল নারী। কিন্তু নারী ইসলাম যোদ্ধা ছিল, স্বাধীনতা দেওয়ার পর যুদ্ধ কবি ছিল, বড় বড় কবি কবি ছিল, ছিল। আসমা এ- বিনতে ইস- মারওয়ান। ওই অঞ্চলে কাবা শরীফের আশেপাশে বড় বড় কবি ছিল, মহিলা কবি, তারা বিরাট বিরাট মানে আহ, হিন্দ, হ্যাঁ, আবু সুফিয়ানের বউ হিন্দ সেই অঞ্চলের সবচাইতে ভয়ঙ্কর নেত্রী। হ্যাঁ, তাকে মানে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইতো হিন্দের নামে। হ্যাঁ, হিন্দের ভয় মহিলা, এই হিন্দের ভয় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, ভয়ঙ্কর মহিলা ছিল। হামজা, মোহাম্মদের চাচা হামজার কলিজা চিবায় খাইছিল এই আবু সুফিয়ানের বউ হিন্দ। আপনি পরে দেখবেন সে সেই সময় বিরাট নেত্রী, জ্বালাময়ী বক্তব্য রাখতো। হ্যাঁ, না, এবং না, আমি কিন্তু এই সমাজের কথা বলি নাই। কারণ সেটা তো ছিল, আমি বলছি ধর্ম চিন্তাটা। যেমন বহু ঈশ্বরবাদের যে ধর্মটা, তার চেয়ে এই যে এক ঈশ্বরবাদের চিন্তাটাকে কি একটু আধুনিক মনে হয় না, বা ওই না না জিনিসগুলোর আমার, থেকে একটু আধুনিক না মনে না হয় না? না 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 আমার কাছে মনে হয় যে যে ধর্মটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে করবে, যার যেমনি ইচ্ছা। সে কেউ যদি পাথর পূজা করতে চায়, কেউ যদি কমলা লেবু পূজা করতে চায়, করুক গা। সে সমাজের এই ব্যক্তিগত জীবনে সে কি কি করতেছে না না করতেছে, সেটা নিয়ে অন্য কারো মাথা ব্যথাই থাকা উচিত না। না, না, এটা এইটা এটা তো হচ্ছে, মানবিক কথা, এটা মানবিক কথা। আমি বলতেছি সাধারণ মানুষের চিন্তায় যদি আমি চিন্তা করি, তো তারা এই যে বহুবিধ, যেমন এই হিন্দুদের এই যে অনেকেই অসংখ্য দেব-দেবীর ইয়া করে। এখন সহজে এই ধর্ম তো আসলে মানুষকে কন্ট্রোল বা মানুষকে ইয়ে করার জন্য সবচেয়ে একটা সহজ আপনি মাধ্যম। যদি সেটা বলেন, আপনি যদি সেটা বলেন যে পলিটিক্সের কারণে যদি সাম্রাজ্য গঠন, পলিটিক্যাল কারণে যদি এক ধর্মের অনুসারী করা যায় তাহলে পলিটিক্সে ভালো হয়,
কন্ট্রোল করতে সুবিধা হয়, মানুষ জনগণকে ভোদাই বানানো বা জনগণকে হ্যাঁ, কন্ট্রোল করা, সেই দিক দিয়ে এটা তো এই শাসকদের এই এই সুবিধা, এই এটা এই তো এই 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 লজিকের ক্ষেত্রে, এই লজিক গুলার ক্ষেত্রে কি অন্য ধর্মগুলার থেকে ইসলাম একটু মানে লজিক ভালো দিতে পারতো বিধায় তো তারা দেখা যাচ্ছে যে ইসলামে কনভার্ট হয়ে আসছে ওই না, সময়ের চিন্তা লজিক করলে ভালো ওই দিতে সময়ে। পারতো বলে তো আমার কাছে মনে হয় নাই, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে তাদের ভিতরে গোয়ার্তুমি এবং তাদের ভিতরে ইয়াটা বেশি ছিল, সাম্প্রদায়িকতাটা বেশি ছিল। অন্য ধর্মের মানুষ তো মিলেমিশে থাকতো, কেউ লাত দেবীর পূজা করতেছে, কেউ উজ্জা দেবীর পূজা করতেছে, এদের ভিতরে তো মিলেমিশে থাকার ইয়া আছে, মানে ইয়া পাওয়া যায় যে এরা একজন আরেকজনের উপরে ইয়া করে না। কিন্তু ইসলাম হচ্ছে সব ধর্মকে ধ্বংস করে, ধ্বংস করতে চায়। হ্যাঁ, সে ধ্বংস করতে চায় সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে এই যে শুধু ভয় এবং এই যে অস্ত্র দিয়ে তো অবশ্যই আছে। খ্রিস্টানও তো অস্ত্র দিয়ে তাদের ধর্ম প্রচার করছে, খ্রিস্টান করেনি? হ্যাঁ, তাদের দেশে আক্রমণের ইয়া ছিল, এই যে পেত্রার আইরিশদের কিভাবে খ্রিস্টান আক্রমণ করছে ধর্মের উপর। তারা বাইবেল হ্যাঁ, দিত, গ্রহণ করলে ভালো, হ্যাঁ, গ্রহণ না করলে সেখানে যুদ্ধ ঘোষণা করত। তো ধর্মের তো এটা তাদের মানে এটা ইয়াই ছিল, দেশ জয়। ধর্ম শাসকরা ব্যবহার করছে তাদের একটা অস্ত্র হিসেবে। তো সেই ক্ষেত্রে যে যুক্তিতর্ক, আমি যদি মানবতার কথা বলতেছি না, ফারাজ ভাই আসছে। আচ্ছা, আমি মানবতার কথা বলতেছি না, আমি ধর্ম থেকে ধর্মের যুক্তির কথা বলতেছি। বা ওই সময়ের চিন্তা ভাবনা, মানুষ যেভাবে ধর্মকে একই আহ, একই ক্যাটাগরিতে তো ভাই নাসি পার্টিও হচ্ছে গিয়া ভালো পার্টি ছিল, যদি আপনি ক্যাটাগরি এইভাবে হ্যাঁ করেন। হ্যাঁ, নাস্তিক তো অবশ্যই ভালো। বর্তমান যুগে যদি আমি বলবো নাস্তিক ভালো, না না, নাস্তিক বলে নাস্তিকের নাই, যুক্তি নাজি নাস্তিক বলতেছি, নাজি পার্টি, নাজি পার্টির নাস্তিক কথা বলছি, নাজি পার্টি। বা নাজি নাৎসি। পার্টি নাৎসি। হ্যাঁ, আপনি যদি না বোঝেন, ন্যাশনাল হ্যাঁ, সোশিয়ালিস্টের ডয়চে আরবাইটে পার্টি। ওরে ভাই রে ঠিক আছে বাবা, নাকি আসিফ ভাই? হয়তো আরে হয়তো ভাই, বা ছিল ভাই, হয়তো বা ছিল, কিন্তু আমি তাদের বিষয়ে জানি না। না না, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে বলছেন সবাইকে এক এক গন্ডির আন্ডারে নিয়ে না যেতে না না, হবে, আমি এক গন্ডির আমি আন্ডারে আমি তো ভাই। আমি 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 আসিফ ভাইয়ের কথা বলতেছি যে আসলে কি ভয় ভীতি দেখিয়ে এই 1400 বছর ধরে একটা জিনিসকে এই পর্যায়ে নিয়ে আসা যায়? যেমন শেখ হাসিনা কি পারছে ভাই ভয় দেখে স্থায়ী করতে? আগের কালে, তার স্ত্রী আগের ভয়ের কালে পারা যেত, আগের নেন। কালে সম্ভব ছিল ভাই, এখনকার যুগে সম্ভব না। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম যে এপি কিউরাসের এই যে এই কোশ্চিনটা, এই প্রশ্নটা আমার কিন্তু যখন আমি ছোট তখনই আসছিল যে সৃষ্টিকর্তা যখন আমাকে সৃষ্টি করছে, উনি যদি আলেমুল গাইব মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, তো আমাকে সৃষ্টি করার মানে তার অস্তিত্ব মানেই তো আমার অস্তিত্ব। মানে সে আমাকে সৃষ্টি করার পরিকল্পনা করছে। তো সে যদি আমাকে সৃষ্টি করার পরিকল্পনা তার অস্তিত্বের সাথেই এসে থাকে, আমি দোজখে যাব না বেহেশতে যাব সেটাও তার অস্তিত্বের সাথে আসছে। তো সেটা আসার পরেও না রে, সে আমাকে ইসলামের ক্ষেত্রে না রে ভাই, ইসলামের ক্ষেত্রে তো আল্লাহ করায় নাই। না না ইসলাম, না, আমি ইসলামের ক্ষেত্রে আমি তাদের আল্লাহ কাছে আপনাকে তারা তারা। আমি তাদের কাছে আলী এই ভাই, প্রশ্নটা করি যে আলী ভাই একটু একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন, ফারাজ ভাই যে কথাটা বলতেছে সেটা একটু শুনে নেন, কারণ এটা আপনার জানা দরকার, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলতেছিল ফারাজ ভাই। আপনি আচ্ছা এই আচ্ছা, কথাটা ফারাজ ভাই আগে বলেন। একটু শুনে নেন। এই যে এই হাদিসটা ফারাজ ভাই, আমি হাদিসটা বের করছি, হাদিসটা নিয়ে আলী ভাই এবং ফারাজ ভাই যদি একটু আলোচনা করতেন, অথবা আমি এখান থেকেও বের করতে পারি, দাঁড়ান এক সেকেন্ড, এখান থেকে বের করি, তাহলে এখান থেকে বের করলে আরো সুন্দরভাবে দেখতে পাবেন। আহ এটা একটা ইম্পর্টেন্ট হাদিস, আহ এটা একটু পড়া দরকার, এটা একটু আপনাদের দুজনের পড়া দরকার। আহ ফারাজ ভাই আর আলী ভাই, আপনারা দুজন এটা নিয়ে একটু আলোচনা করতে পারেন। আলী ভাই, আপনি কি হাদিসটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে? এটা একটা সহি তাহকিকৃত আহ, সহি হাদিস। মুসলিম ইবনুল ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ সূত্রে বর্ণিত একদা উমার ইবনুল খাত্তাব কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। বর্ণনাকারী বলেন, এটি কি আল কানবীর কি ভাই আমি উচ্চারণ করতে পারি না। এই আয়াত পড়েছিলেন। উমর বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বলেন,
আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। হ্যাঁ, উনি ওটা বলেই দিছে। আমি যেটা প্রশ্ন করতেছি এটি শেষ বলেই করেন, দিছে। শেষ করেন ভাই, শেষ করেন। উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের জন্য কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নাম প্রবেশ করান। যদি এটাই করান তাহলে আমার দোষ কি ভাই? আমি যদি জাহান্নামী হই, আমার কোন দোষে সে জাহান্নামে দিল? আর দোষ কই আপনার? আপনার তো করাই নিচ্ছে, আপনার আবার আলাদা করে দোষ তো আমি তো সেটাই বললাম যে সে তো আমার কাছে করাই নিচ্ছে, তা আমার দোষ কি? আর হ্যাঁ, এটা দ্বিতীয় কথা, ইসলামের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ পাক আপনাকে দিয়ে জান্নাতি বা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, তাইলে তো পুরা জিনিসটা একটা ফাইজলামি হয়ে গেল। পুরা জিনিসটা না একটা না আমি সেটাই ফাইজলামিতে বলতেছি পরিণত যে হলো। আমাকে যে বিবেক দিল, এটা কি একটা ফাজলামি না? আমাকে বিবেক দিল তাহলে কি জন্যে? এই যে এর আগে একজন ভাই আসলো যে আমাদেরকে স্বাধীনতা দিছে, উনি মানে মাঝখানে কিন্তু কয়েকবার বললো যে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে। তো এই স্বাধীনতার মূল্য কি ভাই? আপনি যদি জানেনই যে এটাই হবে আপনার, এই স্বাধীনতার মূল্য কি? উনি আল্লাহ কি স্বাধীনতা দিছে? উনি কি নিজের প্রতি নিজে কনফিডেন্ট নাই যে উনি জানে আল্লাহ যে আমি আল্লাহ আপনাকে দোজখে যাব, একই সাথে তারপর আমাকে একই স্বাধীনতা সাথে দিছে যেন কাজ আমি বেহেশতে যেতে পারি? মানে উনি নিজের আল্লাহ উপর একই সাথে কনফিডেন্ট নেই? আপনাকে আল্লাহ একই সাথে আপনাকে স্বাধীনতা দিচ্ছে, একই সাথে আল্লাহ আপনাকে দেওয়া জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এবং দুটো একই সাথে সত্য। না, এই কমন সেন্স গুলাও দেখেন সাধারণ মানুষের মধ্যে আসে না। সাধারণ মানুষ এগুলা আসে না বিধায় আপনাদের কাছে যায়, এখানে আসে। আমি চাই যে সাধারণ মানুষ আসুক এবং বেশি বেশি এই আলোচনাগুলো শুনুক। আসলে এখান থেকে অনেক কিছু জানার আছে। তো এই জন্যই আপনাকে বলছিলাম যে যাই আসুক না কেন, ওরা যতই রাগাক, আমরা একটু শান্ত থাকার ইয়ে করি। আমি রাগ সহ্য করতে পারি না। আপনার আলোচনা শুনে আমি রেগে যাই যে আশিফ ভাই কেন এখনো রাখতেছে না, তারপরেও এটা কথা বলতেছি। ঠিক আছে আলী ভাই, আপনার মানে শুনলাম আমরা। ঠিক আছে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। ভালো থাকেন তাহলে। ওকে ওকে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আহ, বিভিন্ন ওয়াজ মাহফিলে বা ইউটিউবে অনেক হুজুর ডাক্তার আছে, তারা আর কি বলে যে নাকি মাস্টারবেশন অনেক ক্ষতিকর, মাস্টারবেশন করলে আর কি মানে মানে পেনিস কাজ করবে না ফিউচারে, এরকম অনেক কিছুই আরো বলে। আর আর কিয়ামতের দিনে শাস্তি হবে, এগুলো তো আছেই। তা আমার কাছে প্রশ্ন হলো, বিজ্ঞানের বিষয় কি বলে? মানে আপনি কোনো যদি এক্সট্রিম লেভেলের কিছু করেন, এক্সট্রিম করেন, তাহলে আপনার অবশ্যই যে কোনো কিছু এক্সট্রিম করলে অবশ্যই ক্ষতিকর হবে। কিন্তু যদি আপনার স্বাভাবিক একটা থাকে এই কাজ করার, মানে স্বাভাবিক মানে হয়তো 2 দিনে একবার বা 3 দিনে একবার এরকম যদি ফ্রিকোয়েন্সিটা যদি এরকম থাকে, তাহলে এখানে তো কোনো সমস্যা নেই। এবং ডাক্তাররা আপনাকে এই জিনিসটা বলে দিবে আপনাকে এটা করতে, অনেক সময় আপনাকে বলে দিবে এটা করতে। ইউরোপ আমেরিকাতে যদি আপনি থাকেন, এটা খুবই স্বাভাবিক একটা যৌন আচরণ, এটার ভিতরে কোনো সমস্যা নাই। এমনকি পশু পাখিরাও এটা করে, পশুদের মধ্যে এই জিনিসটা দেখা যায়, পশুরাও এই কাজটা করে। এটার ভিতরে কোনো প্রবলেম নাই যদি আপনার ফ্রিকোয়েন্সিটা কম থাকে। এবং আসিফ ভাই আপনার সাথে একটু যুক্ত করি যে মাস্টারবেশনের ব্যাপারটার সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে অর্গাজম। সেটা ছেলেদের হোক মেয়েদের হোক, অর্গাজমের সাথে আপনার স্ট্রেস রিলিফ, অর্গাজমের সাথে আপনার বেটার মুড অ্যান্ড বেটার ঘুম, এটা কানেক্টেড। সো অনেক ক্ষেত্রে এই যে আসিফ ভাই যেটা বলো, অনেক ক্ষেত্রে এই স্ট্রেস রিলিফের ক্ষেত্রে মাস্টারবেশন হেল্প করতে পারে। অ্যান্ড পরিমিত মাত্রা মানে আপনি যদি এক্সেসিভ না করেন, সেটা অনেক ক্ষেত্রে আপনার হেলথের বা আপনার স্বাস্থ্যতে বেনিফিশিয়াল হইতে পারে। সো এই যে মাস্টারবেশন করলে ছোট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ক্ষমতা কমে যায়, এগুলা বুলশিট, এগুলা খুবই বুলশিট কথাবার্তা, এবং এগুলো এই যে মোল্লারাই বলার চেষ্টা করে আর কি। হ্যাঁ, মোল্লারা সাধারণত তাদের মানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের রুমে নিয়ে আসতে পারে
ওখানে তাদের এটা বাঁকা হয় না, কিন্তু এটা করলে নাকি বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এখন কেউ যদি মনে করেন যে আপনি যে বললেন এক্সেসিভ লেভেলে করলে তার ক্ষতি হয়, তা কেউ যদি এক্সেসিভ লেভেলে করে ফেলে তাহলে কি তার ওই ক্ষতিগুলো হয়, যে ছোট হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া? এক্সেসিভ ছোট- লেভেলে করে ফেলে এটা তো একবারের ঘটনা না ভাই, যে আপনি একদিনে অনেকবার করে ফেলছেন এটাতে আপনার ছোট হয়ে গেল। এগুলো তো না না, 1-2 বছর ধরে কেউ করতেছে। 1-2 বছর ধরে করছে, এইটাতে মানে- হয়তো বা আপনার এক্সেসিভ লেভেলে, প্রতিদিন। আচ্ছা শুনুন, এক্সেসিভ লেভেলে যখন আপনি করবেন এটার কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। যেমন আপনি এখন এটা তো ব্যাখ্যাতে গেলে সমস্যা, আপনি যখন মাস্টারবেশন করছেন তখন যদি আপনি পর্ন দেখেন বা এই জিনিসগুলো এক্সেসিভ লেভেলে করেন, তখন এটা আপনার সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট করবে কিভাবে, ফিজিক্যালি ইমপ্যাক্ট করার পাশাপাশি সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট করবে কিভাবে। তখন আপনি হয়তো ধরেন যে দিনের মধ্যে 10 বার করতেছেন, তো সারাদিন আপনি স্ক্রিনের দিকে, পর্নের দিকে তাকিয়েছেন, এরপরে মেয়েদের প্রতি পর্নে যে জিনিসগুলো দেখায় দোজ আর নট রিয়েলিস্টিক, এগুলো কোনো রিয়েলিস্টিক ঘটনা না, এগুলো খুবই ফ্যান্টাসি মতো করে দেখায় এবং এগুলাতে অনেক মেয়েদেরকে হিউমিলিয়েট করা এসব জিনিসপাতি দেখায়। এরপরে এটা আপনাকে মেন্টালি যেভাবে ইফেক্ট করবে, আপনি মেয়েদেরকে দেখলে তাদের প্রতি আপনার ওই রকম একটা মানসিকতা কাজ করতে পারে। সো পর্নের নেগেটিভ ইম্প্যাক্টের এটা হচ্ছে একটা। আর এক্সেসিভ লেভেলে মাস্টারবেশন যখন আপনি করবেন তখন সারাদিন আপনার মাথায় যদি এগুলোই ঘুরতে থাকে, তাহলে তো এটার একটা ন্যাচারাল রিপ্রকাশন আছেই। অ্যান্ড ইয়াতে ফিজিক্যালি কি হইতে পারে ওইটা আই গেস আমাদের চেয়ে ডক্টররা ভালো বলতে পারবে, যে আপনি এক্সেসিভ 10 বার করে, যে কোনো জিনিস এক্সেসিভ খারাপ, তো আপনি 10 বার একদিনে মাস্টারবেশন করলে এটা তো আপনার ইম্প্যাক্ট করতেই পারে। হ্যাঁ আসিফ ভাই স্যার। এবং আপনার ওই যে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোতে ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার যদি কন্টিনিউয়াস ইরেকশন যদি থাকে আপনার এখানে, তাহলে আপনার ওই জায়গার টিস্যুগুলো ড্যামেজ হতে পারে, ভবিষ্যতের জন্য এটা খারাপ হইতে পারে। আপনি যদি লিমিটেড পরিমাণ করেন এবং যদি ভালো লুব্রিকেন্ট ব্যবহার করেন তাহলে এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি একটু বেশি মাত্রায় করেন এবং আপনার যদি মাথায় সারাক্ষণ এই জিনিসই ঘুরতে থাকে, তখন আপনার একজন সাইকোলজিস্টের সাথে কথা বলা উচিত। তবে আসিফ ভাই এখানে একটা ফিয়ার মঙ্গারিং চলে, এই যে ইয়াং পোলাপাইনদের মধ্যে উনি যেটা বলছে দ্যাট ইজ ভ্যালিড। ইয়াং পোলাপাইনদের মধ্যে হুজুররা ইউটিউবে বা হুজুর ডাক্তাররা ইউটিউবে একটা জিনিস ঢুকায় দেওয়ার চেষ্টা করে, তুমি যদি মাস্টারবেশন করো তাইলে কিন্তু তোমার সেক্সুয়াল অ্যাবিলিটি, তোমার লাস্ট করার ক্ষমতা এগুলো কমে যাবে এবং বাঁকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এইসব এই ফিয়ার মঙ্গারিং করে ওদের মাথায় এটা ঢুকায় দেওয়ার চেষ্টা করা হয়, যেইটা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি না। আল বুখারী ভাই। এবং আরো এটার সাথে আরো একটা জিনিস যুক্ত করা দরকার, যে আপনার বয়স যদি এরকম হয় যে 15, 16, 17, এই বয়সে একটু বেশি করে, এটাও স্বাভাবিক। এই বয়সে যখন নতুন নতুন এই জিনিসটা এক্সপ্লোর করে মানুষ, তখন মানুষের মধ্যে একটু ক্যারাটা একটু বেশি থাকাটা একটু স্বাভাবিক ব্যাপার। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু যদি এটা না কমে, তখন হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি যদি কয়েক বছর ধরে করতেই থাকেন আপনি, তাহলে এটা একটু বিপজ্জনক জায়গায় যেতে পারে। এই জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো। আর আসিফ টিনেজে তো ওই যে হরমোনাল ব্যালেন্সটা এদিক সেদিক হইতে থাকে, সো হরমোনাল ব্যালেন্স এদিক সেদিক হওয়ার কারণে তখন সেক্সুয়াল ড্রাইভ একটু বেশি থাকতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকতেই পারে। এটা আমার ইনফ্যাক্ট আমারও সেই সময় মাথায় ক্যারা থাকতো বেশি, সারাক্ষণ মাথায় এগুলা ঘুরতো। এটা তো খুব স্বাভাবিক বিষয় ভাই। আল বুখারী ভাই, আর কি কিছু বলবেন? জি, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে আমরা প্রাণীর মাংস খাচ্ছি বা যে কোনো সবজি খাচ্ছি, তা সবজির ক্ষেত্রে মানে গাছের বা প্ল্যান্টের প্রাণ নেওয়া হচ্ছে, আর প্রাণীর মাংসর ক্ষেত্রে তো প্রাণীর প্রাণ নেওয়া হচ্ছে, তা এক্ষেত্রে কি এনিম্যাল রাইটস ভঙ্গ হচ্ছে না? ভাই এগুলা নিয়ে তো অনেকবার কথা হয়ে গেছে। আচ্ছা, আলফি সালমান ভাই আর ফারাজ ভাই কি কিছু বলবেন? এটার ক্ষেত্রে একটা ব্যাখ্যা আমি জানি, যে ভিগানদের এটা নিয়ে কোয়েশ্চেন করে একটা ব্যাখ্যা যেটা আমি জানি সেটা হচ্ছে যে প্ল্যান্টের তো নার্ভাস সিস্টেম, ফলে ওদের পেইন ফিল করার অ্যাবিলিটি ওরকম ভাবে আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় যে আমরা কোনো প্রাণী খাবো না, এটা হচ্ছে কাইন্ড অফ ইভলিউশনকেও, মানে ইভলিউশনের অপোজিটে যাওয়া হয়। কারণ আপনি যদি ইভলিউশনারি মেকানিজম দেখেন, আমরা থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে বিভিন্ন ধরনের প্রাণী মাংস খেয়েই আসছি। ইনফ্যাক্ট আপনি যদি মানুষের দাঁত দেখেন, দাঁতের যে গঠন, আপনার দাঁতের যে শেপ অ্যান্ড ফর্ম, এটা হইছেই আপনার ডিফারেন্ট প্ল্যান্টের পাশাপাশি
মাংস যাতে আপনি খাইতে পারেন। আপনি দেখবেন যে আপনার দাঁতে সামনের 4টা দাঁত চুক্ষা, রাইট, শার্প। এটার কারণ হচ্ছে যাতে আপনি মাংস ছিঁড়তে পারেন। সো এই যে এনিম্যাল রাইটস এর বেলায় যদি আপনি ওইভাবে বলেন, আই ডোন্ট নো, প্ল্যান্টদের যদি প্রাণের কথা চিন্তা করেন, হ্যাঁ প্ল্যান্টের প্রাণ আছে, কিন্তু যে প্ল্যান্টদের নাই, নার্ভাস সিস্টেম যদি আপনি অ্যানিমাল রাইটস এর করেন, হ্যাঁ এটা উচিত যে আমাদের যে যাদের নার্ভাস সিস্টেম আছে, যারা পেইন পায়, ওই ধরনের অ্যানিমাল, ওই ধরনের মানে প্রাণী না খাওয়াটাই উচিত, ট্রু। বাট যদি এটা আর কি কারোর সামর্থ্যের মধ্যে থাকে, সে হচ্ছে আপনার প্ল্যান্ট বেসড ফুড খায় সার্ভাইভ করতে পারবে। কারো যদি ওই সামর্থ্যের মধ্যে এটা থাকে বা সিচুয়েশনের মধ্যে এটা থাকে, সে এটা করা ভালো, ভালো কাজ। ধরেন আপনি এখন সাউথ ইন্ডিয়াতে আছেন, সাউথ ইন্ডিয়ার লোকজন অনেকেই দেখবেন আছে আপনার ভেজিটেরিয়ান ফুড খাই বেঁচে আছে, এবং তারা হেলদি আছে, অনেক বেশি হেলদিও আছে। যদি এটা এরকম থাকে, আপনার সেই অ্যাবিলিটি থাকে, অফকোর্স গো ফর ইট। আই থিঙ্ক ফার্স্ট ভাই এটার একটা ওয়ে ফরওয়ার্ডিং ওয়ে হইতে পারে যে যেই এলিমেন্টস গুলা, ধরেন মিনারেলস বা যে পুষ্টি উপাদানগুলো আমরা গরুর মাংস বা অন্যান্য মাংস থেকে পাই, এটার যদি সাপ্লিমেন্ট হিসাবে আমরা ফিউচারে, রাইট, আমরা ফিউচারে এটা কোন একটা সাপ্লিমেন্ট বা কোন একটা ডিফারেন্ট ওয়েতে ওটা আমরা ইনটেক করতে পারি, তাইলে তো আর আমার দরকার হইতেছে না মানে ইয়াগুলা মারার, রাইট? ইটস নট অ্যাবাউট ভাই, আমার মনে হয় না এটা নিউট্রিশিয়াস সাপ্লিমেন্টের উপর, কজ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন আপনি ধরেন বাংলাদেশে থাকেন, এখন আপনার একটা পরিবার আছে, পরিবারের সাথে আপনার খাওয়া দাওয়া করতে হয়। এখন আপনি রান্না করে কি আপনার জন্য কিছু আমিষ টাইপের জিনিস, ডাল, সবজি, এটাই তো মনে করেন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে খাওয়া হয়, মাছ আর মাংস, সবজি, মাছ আর মাংস। ওই ডায়েট বেসে আপনি শুধু ডাল আর সবজি খায় তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ইদার আপনার পুরো ফ্যামিলিটাকে করতে হবে, পুরো মানে আপনার অর্থনৈতিক অবস্থাকে মাথায় রেখে পুরো ফ্যামিলিটাকে হচ্ছে কি আপনার ভেজিটেরিয়ান বানাইতে হবে। আর যদি ওটা না থাকে, তাহলে আপনার কি করতে হবে, আপনার ওই মাংস খাই সার্ভাইভ, মানে ফ্যামিলির সাথে মাংস খাই, মাছ মাংস খাই সার্ভাইভ করতে হবে। বাট এটা যদি করতে পারেন, পুরো ফ্যামিলিকে যদি আপনি ভেজিটেরিয়ান করতে পারেন, দ্যাটস ভেরি গুড। এটা আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছেন। আপনি প্রাণীর প্রাণীকে হার্ম করার সাথে সাথে এনভায়রনমেন্টাল একটা করতেছেন, পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছেন, যে কাজটা সাউথ ইন্ডিয়ানরা করে রাখতেছে। যদি এটা থাকে, ফর এক্সাম্পল আমি যদি সাউথ ইন্ডিয়ান হইতাম, আমি কি মাছ মাংস খাইতাম না? আমি মাছ মাংস খাইতাম না। বাট আমি সাউথ ইন্ডিয়ান না, আনফরচুনেটলি আমাকে আমার ফ্যামিলির সাথে ওইভাবেই সার্ভাইভ করতে হচ্ছে। বাট কেউ যদি এটা না, কেউ যদি এটা মানে, মূল কথাটা হচ্ছে রিয়েলাইজেশন, যে এটা হচ্ছে একটা আপনি প্রাণী করে মেরে প্রাণীকে একটা হার্ম করতেছেন, রিয়েলাইজেশনটা হচ্ছে মূল দেন হচ্ছে আপনি এটা তো কতটুকু কমাচ্ছেন না কমাচ্ছেন, দ্যাটস আপ টু ইউ। এন্ড ফার্স্ট ভাই আমার মনে হয় যে এটার যেহেতু আন্ডারলাইং পয়েন্টটা হচ্ছে অ্যানিমেল ব্রুটালিটি বা অ্যানিমেল দের হার্ম করা, সো এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যতই চেষ্টা করেন, হয়তো কোনো ক্ষেত্রে আপনি পারবেন না, সেই ক্ষেত্রে যে অ্যানিমেলদেরকে আমরা মিটে ট্রান্সফর্ম করতেছি, তাদেরকে এই ট্রান্সফরমেশন প্রসেসটা যাতে পেইনলেস হয়। যে মুসলমানরা যেরকম আল্লাহু আকবার করে পচাইতে মারে, দ্যাট ইজ ভেরি পেইনফুল। কিন্তু এখন আমরা কি বলেন, আমার ভাই ক্যাডার বন্ধু বান্ধবরা তারা রিসার্চ পেপার পড়েছে, কি রিসার্চ পেপার, জবাই করলে বলে প্রাণীরা কোনো ধরনের কোনো ব্যথা পায় না। হ্যাঁ, ওই রগটা কেটে যেতে ব্যথা কম পায়। ভাই আমি তো দেখছি পচায় গলা, ফার্স্ট ভাই আমি শিওর এটা আপনিও দেখছেন, ছোটবেলায় দেখতাম যে গরু কাটার পরে ভিতরে একটা রগ থাকে, ওইটা কাটার জন্য কসাই ছোট একটা ছুরি নিয়ে যে কতক্ষণ ধরে গুতাইতেছে মাথাটার মধ্যে। ইট ইজ ভেরি পেইনফুল। আমি তাকে সিম্পলি একটা কোশ্চেন করছিলাম, তাহলে কি বাংলাদেশে যাদেরকে মৃত্যু দেওয়া হয় তাদেরকে ফাঁসি না দিয়ে জবাই করলে বেটার হইতো না? এইভাবে আমরা একটু এই জিনিসটা আমরা একটু এই জিনিসটা একটু দেখে নেই, যে যে জিনিসটা আপনি বললেন ফারাজ ভাই, জিনিসটা একটু দেখে নেই। জাকির নায়ক এই জিনিসটা বলছিল যে এইভাবে জবাই করলে নাকি কম কষ্ট পায়, এটা কোত্থেকে পাইলো সেটা আমরা একটু দেখে নিই। দেখেন জাকির নায়ক কি বলতেছে, আমরা একটু দেখি। Islamic method is there of prevention better than cure. When we slaughter the animal, we do the zabiha. We cut the throat and the windpipe and the vessels of the neck without damaging the spinal cord. Otherwise, the nerve going to the heart may get severed, there will be cardiac arrest. When the spinal cord is not damaged, and the vessels of the neck are set open along with the throat and the windpipe, the heart is pumping, most of the blood flows out of the body. And people say, oh, it's so merciless. You know, you are so mercilessly killing, it dies of pain.
When we slaughter in the Islamic method, when we cut the blood vessels of the neck, the blood supply going to the nerve, which is responsible for pain, is severed. So the animal does not feel pain. The animal kicks and reserves. You know why? Due to the gush of flow. The animal doesn't feel pain. It is contracting and relaxing because there's lack of blood in that part of the body. The animal does not die of pain. It dies of painless death. Painless. Painless. প্রশ্ন করলেন কেন নিষ্ঠুর ভাবে হত্যা, তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন, কিন্তু কেন নিষ্ঠুর ভাবে এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে, কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে, কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। এই হচ্ছে আসিফ অবস্থা। ভাই, অবস্থা আসিফ ভাই, ভাই। তার মানে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে যদি ব্যথা না লাগে তাহলে ঠিক আছে, রাইট? এক্ষেত্রে যদি কেউ যদি জাকির নায়কের বিচিতে একটা লাথি মারে, হ্যাঁ, কষে একটা লাথি মারে, কিন্তু স্পাইনাল কোর্ডে কিছু নাই, তো পরে ওরে বিজ্ঞান ভাই, ওরে বিজ্ঞান ভাই, ওরে কিন্তু ওর অ্যানালজিতে তো বলি তো তাহলে আরো পেইনলেস হওয়ার কথা আসিফ ভাই। কারণ আপনি ধরেন গরুর ওই ওই রক পর্যন্ত যাইতে যাইতে অনেকক্ষণ পচাইলেন, কিন্তু বলিতে তো একবারই চলে গেল, তাহলে তো ওর আপনি কি জানেন না গলার মধ্যে যে স্পাইনাল কর্ড থাকে, এটা কি জানেন না আপনি? Alright. কিন্তু যেটা ওই আসিফ ভাই যে কারণে দেখালেন, এইটার এখন অনেক অল্টারনেটিভ বাইর হয়েছে, বুঝছেন? আল বুখারি না কে জানি যে গেস্ট আছেন, এটার এখন অনেক অল্টারনেটিভ আছে যে অ্যানিমালসরা যাতে কোনো রকমের পেইন ফিল না করতে পারে ওই ওয়েতে ওদেরকে স্লটার করা হয়। যে পশ্চিমা দুনিয়াতে যেই স্লটার হাউসগুলো দেখবেন, ওদের এরকম কমপ্লায়েন্স মেনে নিতে হয়, যে গভর্নমেন্টের কিছু কমপ্লায়েন্স থাকে, যে ওইটার মধ্যে সিস্টেমগুলো এরকম থাকে যে অ্যানিমালসদেরকে পেইনলেসলি মারা হয়। ইসলামিক ওয়েতে যেটা মানে ইচ্ছে বড় ভন্ডামির কোনো আর কথা নাই, যে ও ব্যথায় হাত পা নাড়াইতেছে না, ও নাড়াইতেছে কারণ কি রক্ত বাইরে যাইতেছে, তাই মাংস পেশিতে চাপ লাগছে। আমরা এটা আশা করব। মানুষ ব্যথা পায় শুধুমাত্র তার কিসে ভাই? তার স্পাইনাল কর্ডে বা হচ্ছে Spinal গিয়ে cord. তার মেরুদণ্ডের মধ্যে ব্যথা পায়, এছাড়া আর কোনো জায়গায় তার কোনো ব্যথা নেই। আমরা আশা করব কি যে দিবে? আমরা আশা করব যে জাকির নায়েক যদি ভারতে কখনো ঢুকে পড়ে, তখন যদি তার শাস্তি হয়, মৃত্যুদণ্ড দেয়া হয়, তখন যেন তাকে ফাঁসিতে না ঝুলায়, তাকে যেন একই পদ্ধতিতে যেভাবে মানে গরুকে ইয়া করা হয় সেভাবে Gush of flow. It will be a gush of flow. Painless death. painless একটা death দেয়া হয়। আমরা স্পাইনাল কর্ডটা রেখে বাকিটা কেটে ফেলা হয়। বাকিটা কেটে সে হাত পা নাড়বে, তখন আমরা হাত তেলে দিয়ে বলবো অনেক আরাম পাচ্ছে, যাক অনেক শান্তির সাথে তার মৃত্যুটা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আল বুখারি ভাই, আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা ভাইয়া, বাংলাদেশ থেকে যদি মনে করেন আপনাকে সরকার মানে আপনাকে সরকার প্রধানমন্ত্রী বানানো হলো, এখন বাংলাদেশ থেকে আপনি মৌলবাদ দূর করার জন্য আপনি কি করবেন? আপনি কি যে হুজুরদের হত্যা করা শুরু করবেন, না কি করবেন?
এটা তো ভাই, এটা কেমন প্রশ্ন হলো? এটা তো এখনো তো এটা চিন্তা করে দেখিনি, চিন্তা করে আপনি একটা লাইভে বলেছেন যে শেখ হাসিনা 16 বছর থেকেও কিছু করতে পারলো না, কিন্তু আপনাকে 5 বছর দিলে আপনি অনেক কিছু করতে পারতেন। তা সেটাই আর কি জিজ্ঞেস। এটা সলিউশন খুবই ইজি। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইসলামিজম। এই ইসলামিজম দূর করার জন্য যেটা করতে হবে, একটাই সলিউশন আমি মনে করি, এবং সবচেয়ে বেস্ট সলিউশন সেটা হচ্ছে ইসলামের ক্রিটিসিজম আপনি পাবলিক করে দেবেন, দ্যাটস ইট। এবং যারা এটার ইসলামের সাথে ক্রিটিসিজম ফারাজ ভাই করবে তাদেরকে হার্ড ডাউন করা বন্ধ করা হবে। হ্যাঁ, এটার সাথে প্লাস প্রচুর পরিমাণে আপনার সংস্কৃতি চর্চা, গান বাজনা, কনসার্ট, সিনেমা, খেলাধুলা প্রচুর পরিমাণে বাড়ায় দিতে হবে। ব্যাস, আর এডুকেশনটা স্ট্রং করতে হবে। ব্যাস, এটার ওভারঅল ফলাফল এরাও 5 তো বছর অনেকে সময়। অনেকে মানে আবেগের সাথে ঈশার যুক্তির কানেকশন না থাকলে মানে নিবে না। আবেগের সাথে তাদের একটা বড় আছে, বাঙালির সাথে গান বাজনার একটা বড় সম্পর্ক আছে। কিন্তু ভাই এগুলো যখন করতে যাবেন, সারা দেশের মানুষ তো একদম মানে আন্দোলন করবে। কে বলছে ভাই? আপনি রেমিটেন্স বাংলাদেশে পাঠানো বন্ধ করে বাংলাদেশে দেবে। হৃদয় খান একটা গান আজকে রিলিজ করলে কালকে দেখবেন 5 মিলিয়ন ভিউ। এটা কারা দেখে? এই 5 মিলিয়ন লোক কারা? বহু এবং মুসলমান নাটক, দেখে। সিনেমা এগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউবে, এগুলো তো বাংলাদেশের মানুষই দেখতেছে। তৌহিদি জনতাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে তো ভাই এটা সরকারের ব্যর্থতা। ফারাজ ভাই, আর্মি স্টেডিয়ামে ফ্রি কনসার্ট দিলে আপনার মানে স্টেডিয়ামের ভিতরে যত মানুষ থাকে বাইরে তার ডাবল মানুষ ওয়েট করতে থাকে, জায়গা নাই। ফ্রি কনসার্ট কি করবে? সো আপনি যেটা বলতেছেন মানুষ এটা আন্দোলন ফেলাই করবে, দেওয়ার কোনো ইয়ে নাই, এটা ফেলাই দেওয়ার কোনো ওয়ে নাই যে তৌহিদি জনতা থেকে একটা বিশাল বড় ইয়ে হবে, একটা বিশাল বড় আপনার প্রোটেস্ট হবে, এটা ট্রু। বাট আলটিমেটলি আমি মনে করি সবচেয়ে বেস্ট সলিউশন এটাই, যতই এটাতে ইয়ে হোক, হাউকা হোক, যাই হোক, মানুষদেরকে যেহেতু ইটস অ্যান আইডিওলজিক্যাল ওয়ার্ড, মানুষকে সাজা না দিয়ে আপনি যদি আইডিওলজিটাকেই ইসে নিয়ে আসেন, কাঠগড়ায় নিয়ে আসেন, আইডিওলজি উইল ক্রাম্বল ডাউন। এন্ড ওই আইডিওলজিকে বাঁচানোর জন্য ধরেন এখনকার মানুষের দেখবেন যে রাজনীতির জন্য কোনো নেতার জন্য জীবন দিতে তারা যাবে না। কেন যাবে না? কেন এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের একটা ভালো ফ্লো আছে আর কি, ফ্লো আছে। মানুষ জানতে পারে যে এই নেতার ক্যারেক্টার কি, ওই নেতার ক্যারেক্টার কি। এখন ওইটা জেনে ওই নেতার জন্য সে তার জীবন দিতে চায় না। ওই নেতারা কেউ ওরকম আধ্যাত্মিক ক্যারেক্টার, বিগার দেন লাইফ এরকম মনে করে না। বাট মোহাম্মদকে মনে করে, আদিমকালে মানুষ এগুলো মনে করতো। যখন আপনি ওই ক্যারেক্টার গুলোকে ওই কাঠগড়া দাঁড় করাবেন, ওর ফ্ল গুলো দেখাবেন, তার সঠিক বিশ্লেষণ করবেন, তখনই মানুষের ওটার পিছনে এই যে এত আবেগ, এত মানে প্রাণ ভরা ভালোবাসা, অন্ধবিশ্বাস, এগুলা ক্রাম্বল ডাউন করবে। আমি রিসেন্টলি আসিফ ভাই এই আপনার শিবিরের কনস্টিটিউশন ডিভিশন পড়লাম বুঝছেন, এবং বেশ কয়টা বই নিয়ে আসছিলাম শিবির থেকে। যদিও এটা মানে সবাই জানে, ওই জিনিসই আর কি ইয়ে পাইছে, কনফার্মেশন পাইছি, সেটা হচ্ছে যে তাদের প্ল্যান গুলো কি, তাদের প্ল্যান গুলো হচ্ছে যে মানুষের বানানো যত তন্ত্রমন্ত্র আছে, মানে ওয়েস্টার্ন আইডিওলজির যত ইয়ে আমরা আমাদের এখান থেকে আসে, মানে আমাদের সমাজে ইমপ্লাই করা হয় সবকিছুরই, সেকুলার হিউম্যানিজম, তারপর মনে করেন আপনার তারপর তারপর দেশপ্রেম, এই সবগুলোর হচ্ছে কি আপনার ক্রিটিসাইজ করা হবে, আর ইসলামের দাওয়াত দেওয়া হবে। মানে কি সবকিছুকে আপনি ক্রিটিসাইজ করবেন এবং ইসলামের দাওয়াত দিবেন, আর ইসলামে তো ক্রিটিসিজমের কোনো ওয়ে নাই। মানে সবকিছুর উপরে মানুষের ঘৃণা থাকবে, বা সবকিছুর উপরে মানুষের বিতর্কের জায়গা থাকবে। ইসলাম এমন একটা জায়গা থাকবে যেটা তো কোনো বিতর্ক নয়, যেটা হচ্ছে একদম পারফেক্টলি একটা পারফেক্ট জিনিস, যেটাতে কেউ ক্রিটিসাইজ করতেও পারবে না। ইসলামের আইডিওলজি তো ওটাই শেখায়। তো আলটিমেটলি সবকিছু বিরোধিতা শুনতেছেন, একটাই জায়গা পেতেছেন যে জায়গাটা একদম পারফেক্ট, তো ওই জন্য তো মানুষ আন্দোলন করা শুরু করবে। বাট ওইটাকে যখন আপনি ক্রিটিসিজমের জায়গায় নিয়ে আসবেন, গম ইসলামকে ক্রিটিসাইজ করলে ভাই ইসলাম ঠিক আছে জায়গা তো। তার মানে ফারাজ ভাই আপনি বলতে চাইতেছেন যে ডিরেডিকালাইজ করতে হলে এই লাইফটা ইউটিউবে না করে ধরেন দেশের কোনো ইউটিউব চ্যানেলে, দেশের কোনো চ্যানেলে দেখানো, মানে মেইন স্ট্রিমে নিয়ে আসা। মেইন স্ট্রিমেও না, আপনি যদি এটা ইস্যু করতে পারেন, এটা যদি মনে করেন কোনো ইস্যুর মধ্যে ধরেন কোন একটা খোলা ময়দানেও যদি করতে পারেন, চিন্তা করতে পারেন কতটা ফ্যাসিলিটি, পেট্রোল বোমার একটা ভয় আছে, সিকিউরিটি রেখে যদি আপনি করতে পারেন। কিন্তু এটা ফারাজ ভাই, এটার একটা ইন্টারন্যাশনাল রিপ্রিকশন আছে। তো আপনার তো ইউএসএ তেও এখন এই যে কয়েকদিন আগে এপি ডিবেট করতে গেছে, এপি ডিবেট করতে যখন গেছে ওর সিকিউরিটির জন্য ওর $1 লাখ উঠাইতে হয়েছে ক্রাউড ফান্ডিং করে।
বিকজ ওর গলা ও কাটানোর তো হুমকি। ভাই ও তো হচ্ছে গিয়ে খ্রিস্টানদেরকে মিল করতেছে হ্যাঁ, $1,00,000 ওইটা ওইটা আমি আপনার সাথে কথা বলবো। ওটা ও ওটা তো তো ইয়ে খ্রিস্টান লাগে হয়ে না, গেছে, ইয়ে তো তার সিকিউরিটি ইয়ে করতে, তার সিকিউরিটির ব্যবস্থা করছে তো শুধুমাত্র ওই যে ইয়ারাই, ওই আপনার ওই মডার্ন ডে ডিবেট ইয়ারাই ইয়ে করছে। এন্ড করবে না কেন ভাই, তাকে এসে মুমিনরা যেই সুন্দর মতো খাওলাটা ধরাই দিছে ভাই, আসিফ ভাই তার সাথে মুমিন ডিবেট করতে এসে বলে কি, তোমার ওই যে ডিবেট করতে আসছি না ওই দিন দেখে নিব সুন্দর মতো তোমার ব্লাড হালাল, আবার গলার মধ্যে আঙুল দিয়ে দেখাইতেছে যে ওরা মারবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এইটা এইটা দেখা সে সুন্দর। এই লোক আবার খ্রিস্টান, মানে এই লোক আবার ইয়ে করে, বুঝছেন, মানে এত দায়ী মুমিন, বাটপার। বড় দায়ী। ওই এপি মানে অ্যাপোস্টেট প্রফেট, এই শালা এত বড় একটা বাটপার, সে খ্রিস্টানদেরকে দেখায় বারবার যে আমি এই তো খ্রিস্টান হইলাম, এই তো খ্রিস্টান হইলাম, আমাকে টাকা দাও, হয়েছে এই তো তো খ্রিস্টান টুইটারে হইলাম। ভাই কয়েকদিন আগে দেখি যে ক্রসের ইয়ে দিছে, আবার ভিডিও বানাইছে যে আই ওয়েন্ট টু চার্চ। অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, মানে ওইটা দেখা যে আমি অলমোস্ট বিং এ খ্রিস্টান বাট আমার জীবন অনেক রিস্কে, এগুলো দেখা লাখ লাখ ডলার উঠাই ফেলাইতেছে। যেটা বলতেছিলাম ফারাজ ভাই, আপনি ওটা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওর এই সিকিউরিটি কনসার্নের কথা বলে ও একটা গো ফান্ড মি ক্রিয়েট করছে। ওটা টার্গেট ছিল $30,000, আমার 3-4 দিনে $1,10,000 উঠে ফেলাইছে। দেখছি এটা ইয়া ভাই দিছিল, ইকবাল ভাই দিছিল আমাকে গোফান্ডমি লিংকটা দিছিল ইকবাল ভাই। সেইটাই আল বুখারী ভাই, আপনার প্রশ্নের উত্তর ফারাজ ভাই দিছে যে এই যে জিনিসটা প্রোটেক্টেড, অর্থাৎ সবকিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন, ইসলাম নিয়ে কথা বলতে পারবেন না, ওই প্রোটেকশনটার ইলিউশনটা আপনি ভেঙে দেন, সংস্কৃতি চর্চা বাড়ায় দেন, এডুকেশনটা স্ট্রং করেন, ইমিডিয়েটলি না হলেও 5 বছর 10 বছর পরে এটার রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, এবং স্কুল থেকে যদি যুক্তিবাদ শেখানো হয় তাহলে তো অনেক পরিবর্তন 10 বছর পরে দেখা যাবে পরিবর্তন। ইমিডিয়েটলি হয়তো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু 10 বছর পরে দেখা যাবে। এক বিবর্তনের ইমিডিয়েটলি তত্ত্ব ভালো পরিবর্তন দেখা যাবে, ইমিডিয়েটলি দেখা যাবে, এগুলো দিলে কোনো কাজ হতো? ইমিডিয়েটলি মনে করেন তৌহিদি জনতা অ্যাটলিস্ট 5 ভাগের 1 ভাগ কমে তো যাবেই। হ্যাঁ ফারাজ ভাই, তৌহিদি জনতা যখন দেখবে যে ওদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে না, উল্টা ওদের কথার এগেইনস্টের মানুষজনই বেশি, তখন ওরা আবার আস্তে আস্তে ধরেন যে সংখ্যা কমতে থাকে। ইসলামিক স্পিচ, ইসলামিক ল, ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম, এই জায়গায় চলে আসে। কোথায় মানবতা আমাদের? হ্যাঁ, যেমন ধরেন এই যে এটিএন বা এই চ্যানেলগুলো যে আছে, সেখানে যদি প্রকাশ্যে কাদিয়ানি এবং সালাফি এদের বিতর্ক হয়, এবং যদি স্ট্রিক্টলি এই ধরনের ইয়া দিয়ে দেওয়া হয় যে আপনারা শান্তিপূর্ণভাবে বিতর্ক করবেন, কেউ কাউকে কোনো ধরনের আক্রমণ, মারামারি, কোপাকুপি, হুমকি ধামকি এগুলো দেওয়া যাবে না, যার যার মত শেষে প্রকাশ করবেন, তাহলেও কিন্তু অনেকখানি কাজ হয়ে যায়। যদি তারা ওপেনলি এভাবে বিতর্ক করতে পারতো তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যেত বিষয়গুলো। ধরেন মনে করেন সোনাগাছি ভার্সেস সালফি, একটা ডিবেটে বসাই দিল, কেউ কাউকে কিছু করতে পারবে না, ডিবেট করো যে বাংলাদেশের জন্য কোনটা বেটার, সেকুলার হিউম্যানিজম নাকি খেলাফত। বাই দ্য ওয়ে ফারাজ ভাই, আপনি শিবিরের কথা বললেন, অডিয়েন্সদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। হামাস হচ্ছে মুসলিম ব্রাদারহুডের একটা পার্ট, মুসলিম ব্রাদারহুডের একটা সেকশন। সিমিলারলি শিবির, জামাত ইসলাম বাংলাদেশে কিন্তু মুসলিম ব্রাদারহুডেরই একটা পার্ট। সো কোনো ভাবার কোনো কারণ নাই যে হামাস আর শিবির বা জামাত ডিফারেন্ট। শিবির কিন্তু এই যে অফিসিয়াল স্টল দিয়ে বসে দেখছেন এই আপনার বইমেলাতে? না দেখিনি। ঠিক আছে আল বুখারী ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। জি, ফারাজ ভাই কি কিছু বললেন? না আমি কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের জনকে যুক্ত করি তাহলে। মোহন ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনার কি খবর বলেন? এই তো ভাইয়া মোটামুটি। আপনি তো ভাইয়া মানে অনেকক্ষণ দেখলাম যে সবাইকে টাইম দিচ্ছেন আজকে, বাট আই হ্যাভ আ সেট অফ কোয়েশ্চেন্স ভাইয়া। আমি কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আসছি, আপনি কি ভাই একটু টাইম দিবেন আমাকে? ঠিক আছে বলেন, কিন্তু আপনি যেই প্রশ্নগুলো করেন সেগুলো দেখা যায় আমার হাতের কাছে, আমি কিছুই ইয়া করতে পারি না, তখন দেখা যায় যে ঠিক আছে বলেন, তা দেখি কয়টা আচ্ছা, বা কয়টা না আজকে ভাই আমি আসলে ওইভাবে আপনি খুঁজে খুঁজে এমন complicated- জিনিস নিয়ে আসেন যেগুলো আমার হাতের কাছে থাকে না। আচ্ছা আচ্ছা, না ভাইয়া আমি আসলে যেটা মানে আমি আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছিলাম, মানে আমি তো আই হ্যাভ সিন ইউ ইন পার্সন, আর আমি যতটুকু আপনাকে অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড যে আপনি আসলে বাংলাদেশে থাকতে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধই করতেন, বা আপনার যদি অপশন থাকতো যে আপনি বাংলাদেশে থেকে যাবেন, আপনি নিশ্চয়ই আমার যেটা মনে হয় এই অপশনটা আপনি চুজ করতেন। তো
আমার আমার প্রশ্নটা হলো যে আপনি কোন মুহূর্তে রিয়েলাইজ করলেন যে আসলে এই দেশে আপনার জন্য থাকাটা একবারেই মানে সেফ না, এবং আপনি কোন মুহূর্তে আপনি এটা রিয়েলাইজ করলেন যে আপনার চলে যাওয়া উচিত? এটা তো অবশ্যই 2013 সালে যখন বিরাট যখন আক্রমণ হইলো, যখন অ্যাটাক হইলো, তারপরে তো তখন আমি এই ধরনের কিছু ভাবি নাই। এরপরে যখন শাহবাগ আন্দোলন হইলো, হেফাজতের ইসলামের আন্দোলন হইলো, যখন আমি জেলে গেলাম, তখনও আমি আসলে সিরিয়াসলি এরকম কিছু ভাবি নাই। কিন্তু ওই জেলখানা থেকে বের হওয়ার পর আমি দেখলাম যে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আমি কোথাও যাইতে পারতেছি না, এবং সবাই আমার চেনে, আমার চেহারা সবাই জানে, সবাই চেনে। দূর থেকে দেখলেই বুঝতে পারে আমি কে। এবং আমি যখন জেলে ঢুকতেছিলাম সেই সময় একটা মানে পুরো সিনেমাটিক একটা ঘটনা ঘটছিল। আমি যখন জেলে ঢুকতেছিলাম তখন হেফাজতে ইসলামের প্রচুর সংখ্যক নেতাকর্মী জেলে ছিল, এবং তারা দুই সাইডে থালা বাসন নিয়ে চিৎকার করতেছিল, ওই যে আসিফ মহিউদ্দিন আসছে, ওই যে আসিফ মহিউদ্দিন, সকালবেলা শুধু সকালটা হইতে দে, তোর পি মারবো আমরা সবাই মিলা, হ্যাঁ। এবং চিৎকার করে করে এই কথাটা বলতেছে তারা। এবং আমি মাঝখানে আমি তো প্রায় রাতের দিকে গিয়ে পৌঁছেছি জেলখানায়। তখন অন্ধকার হয়ে গেছে, মানে ওইখানে তখন রাত, আসলে সন্ধ্যা, কিন্তু এখানে তখন রাত। তো আমি মাঝখান দিয়ে হাঁটতেছি এবং দুই পাশ থেকে চিৎকার করে হাজার হাজার হেফাজতের কর্মী এই কথাগুলো বলতেছিল। এইটা একটা মারাত্মক অনুভূতি, এবং সেই সময় আমি ভয় পাইছিলাম, এবং আমি থরথর করে কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকতেছি। এবং এটাই কি ভাইয়া ফার্স্ট ইনস্ট্যান্স যেখানে আপনি রিয়েলাইজ করছেন যে আপনার মানে মতবাদ বা আপনার চিন্তাধারা আপনাকে একটা রিস্কে ফালাচ্ছে? মানে এটা কি প্রথমবার আপনি এই মোমেন্টে রিয়েলাইজ করেছেন, নাকি এর আগেও আপনি হয়তোবা উপলব্ধি করেছেন যে এই ধরনের কথাবার্তা হয়তোবা আপনার জীবনে মানে জীবনকে ঝুঁকির মধ্যে ফালাতে পারে? মানে এটাই কি না না প্রথম টাইম ছিল? না না, এটা প্রথম না, এটা অনেক আগে থেকে অনেক আগে থেকে হয়েছে। যখন আমি মানে স্কুলে যাইতাম, স্কুল জীবন থেকে এই ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় আমাকে হুমকি দেওয়া হয়েছে, কাইটা ফেলবে, মাইরা ফেলবে। আমাদের এলাকার মসজিদে বারবার আমার নামে দেওয়া হয়েছে, ওয়াজ করা হয়েছে, খুতবাতে বলা হয়েছে আমার সাথে যেন কেউ না মেশে, আমার সাথে মিশলে নাস্তিক হয়ে যাবে, আমার সাথে কথা বললে নাস্তিক হয়ে যাবে। আমার সাথে কথা বলা নিষিদ্ধ ছিল আমাদের এলাকায়, কোনো ইয়াং পোলাপান যেন আমার সাথে কথাবার্তা না বলে। ওগুলা অনেক কিছু হয়েছে, কিন্তু এই যে একদম দেশব্যাপী, একদম হাজারে হাজারে, একদম মানে পঙ্গপালের মতো লাখ লাখ যে আইসা পড়বে, এটা আমি এতটা যে হবে, এটা আমি তখনও জিনিসটা এত রিয়ালাইজ বুঝতে পারেন? আচ্ছা, হ্যাঁ, মানে আপনার উপরে ভাইয়া মানে আপনার উপরে আগেও মনে করেন মানুষজন থ্রেট দিত এবং এগুলা মানে একদম রিয়েলিস্টিক বা হইতেই পারে, আপনি এটা উপলব্ধি করতেন যে আপনার জীবন আশঙ্কায় আছে বা আপনাকে মানে ফিজিক্যালি হার্ম করতে পারে, তারপরও আপনি এটা কন্টিনিউ করতেছিলেন। বাট এই হেফাজতের যে ঘটনা বা এই যে মানে আপনার জেলে যাওয়ার যে ঘটনা, ওই মোমেন্টে আপনি রিয়েলাইজ করেছেন যে আসলে মানে দেশে থাকাটা যাচ্ছে না, নাকি? দেশে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন আমার বোন থাকে যাত্রাবাড়িতে যখন এই হেফাজতের লোকেরা ঢুকতেছে, আমার বোন বাসায় বসে চিৎকার শুনতেছে, আসিফ মহিউদ্দিনের ফাঁসি চাই, আসিফ মহিউদ্দিনের ফাঁসি চাই। এবং সেই চিৎকার ছিল মানে এলাকা কাঁপানো চিৎকার, হ্যাঁ। তখন আমার বোন ওই যে ওইগুলা আবার কিছু কিছু রেকর্ডও করে রাখছে, যে এই বাইরে হচ্ছে এবং সে থরথর করে কাঁপতেছে। এগুলো যখন আমি পরবর্তীতে শুনছি, এবং আমি তখন জেলে যখন পিজি হাসপাতালে ছিলাম, পিজি হাসপাতালে শুনছি আমি এই ধরনের স্লোগান। তখন আমি বুঝতে পারছি যে এটা তো মানে মানে এরা তো একেবারে পঙ্গপালের মতো আমাকে খুঁজতেছে, এবং আমাকে খুব ভাবে খুঁজতেছে, আমাকে জবাই করবে তারা। তারপর আমি যখন ডিবি অফিসে ছিলাম, রিমান্ডে ছিলাম, তখন আমি কয়েকজন হেফাজতের নেতার সাথে কথাবার্তা বলছি। তখন আমি রিয়েলাইজ করছি তারা আমার সামনে বসে আছে, তারা বলতেছে, আমি কিন্তু তাদের পাশে বসে আছি, তারা বলতেছে যে তারা ব্লগারদের ফাঁসি চায়। তখন পুলিশ উপকমিশনার তাদেরকে বলতেছে যে কোন ব্লগার একটা নাম কত দেখি। তারা বলতেছে আমার নাম, আসিফ মহিউদ্দিনের ফাঁসি চায় তারা। তখন বলতেছে আসিফ মহিউদ্দিনের তোরা চিনোস? বলেন হ চিনি। আমি কিন্তু পাশে বসে আছি, তারা কিন্তু আমাকে আমি কিন্তু সাইডেই বসা। তারা বলতেছে আমাকে নাকি তারা আমার লেখাও নাকি তারা পড়ছে। তারা আমি বলছি আপনারা কি লেখা পড়ছেন, আসিফ মহিউদ্দিনের কি লেখা পড়ছেন আপনারা? তারা বলতে পারতেছে না একটাও। বলে হ্যাঁ, নবীরা আল্লাহরে কটূক্তি করছে। আমি বলি লেখাটার টাইটেল মানে কি এটা বলেন। আপনি এক্স্যাক্টলি কি বলছেন না বলছেন বা কি সমালোচনা করছেন এইটা ইম্পর্টেন্ট না, বাট আপনি যে সমালোচনা করছেন
এইটাই তারা জেনে আসছে মেইনলি আর এটা কি। তারা জেনে আসছে। তো এই জিনিসটা যখন আমি যখন জেল থেকে ছুটলাম তখন আমি না, জেলায় যাওয়ার আগেই আমি দেখলাম ওই যে আমার দেশ পত্রিকাতে যখন আমার একটা মদ খাওয়ার একটা মদের বোতল হাতে একটা ছবি বিরাট করে ছাপাইছে, পুরা ফ্রন্ট পেজে এত বড় করে আমার ছবিটা ছাপাইছে। ওই আমার দেশ অথবা নয়া দিগন্ত এই পত্রিকার আমার দুলাভাই সেই পত্রিকাটা নিয়ে এসে আমাকে দেখাইতেছে, দেখো। এবং ওই পত্রিকা নাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত পত্রিকা, সবচেয়ে বেশি ইয়া হয়েছিল ওই দিনের পত্রিকাটা, আমার ছবি যেদিন দিছিল বড় করে। তো তার মানে বাংলাদেশের সবাই মোটামুটি ওই পত্রিকাটা দেখছে, ওই পত্রিকাটা পড়ছে এবং ওই ছবিটা দেখছে। তখন আমি যখন জেল থেকে বের হই তখন তো আসলে একটা সিদ্ধান্ত নেওয়াটা দরকারই ছিল, কারণ এটা ছাড়া আর উপায় ছিল না। তখন আমি রিয়ালাইজ করতেছিলাম যে আশপাশের মানুষ আমাকে নিয়ে আমি কোনো রেস্টুরেন্টে গেলে শুনতাম যে আশপাশের মানুষ ফিসফিস করতেছে বা তাকাইতেছে আমার। তখন তো বুঝেই গেছি আমি, মানে আবহাওয়া দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এখানে আর থাকতে পারতেছেন না, এখানে থাকাটা আর আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। যে কোনো আপনি বাসে উঠতে পারতেছেন না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যে কি। কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, সেটাই। আর ভাইয়া এটা তো অনলি বেসড অন আপনার মানে মতদর্শ বা মানে চিন্তাধারা। এখানে তো মানে আপনি হলো মানে পারসিকিউটেড বেসড অন শুধুমাত্র আপনার মানে চিন্তা ভাবনা নাকি? এখানে তো আপনি কোনো কাউকে ফিজিক্যালি কিছু করেন নাই বা এখানে মানে কোনো ফিনান্সিয়াল আদান প্রদান এগুলা কিছুই নেই, শুধুমাত্র আপনার চিন্তাধারা মতদর্শ এবং আপনি যেসব প্রশ্ন করেন সেগুলা নিয়ে এই সমস্যাটা হয়েছে ভাইয়া নাকি? হ্যাঁ, পুলিশ তো রিমান্ডে তো অনেক ধরনের প্রশ্ন টশ্ন করছে, খোঁজার চেষ্টা করছে যে কোনো ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে নাকি আমার সাথে কারো, ইহুদি নাসারারা টাকা দেয় এটাই কিনা। ওইখানেও তো ডিবি অফিসেও তো অনেক হুজুর টুজুর ছিল, তারা তো অনেক খাটাখাটনি করছে এটার পিছনে বের করার, যে কোনো ধরনের যদি 1 টাকাও যদি পাওয়া যেত তাহলে তো তারা সেটা মানে প্রকাশ করতোই যে হ্যাঁ পাওয়া গেছে, বিরাট রাইট। বিষয়। আচ্ছা, তো সেই সময় ইনভেস্টিগেশনে এরকম কিছু পাওয়া যায় না, কিন্তু ভাইয়া আপনি মানে যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন মানে জার্মানিতে চলে গেলেন, এইখানে মানে আপনি কি রিগ্রেট ফিল করছেন? মানে ডিড ইউ ফিল রিগ্রেট যে আমি আমার দেশ ছেড়ে চলে যাওয়া লাগতেছে বা আমি অন্য কোথাও যাচ্ছি, নাকি আপনার কাছে মানে এটা পজিটিভলি নিয়েছেন যে না আমি মানে আপনার কাছে ইমোশনালি এটা কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে আর কি? এইটা তো অবশ্যই খারাপ লাগছে। আমি আমার মানে পরিবার পরিজন ছেড়ে, সবাইকে ছেড়ে, আমার বন্ধু বান্ধব, আমার যে ঢাকা শহর তো আমি খুবই লাইক করি। আমি তো ঢাকা শহরের ছেলে, আমি তো ঢাকা শহরে জন্ম হয়েছি, বড় হয়েছি। আমি তো ঢাকা শহর খুব বিশেষ করে কয়েকটা এলাকা আমার তো খুবই পছন্দের, এখানে আমি সারা জীবন আড্ডা দিয়ে বড় হয়েছি। আমার তো এটা তো মানুষের একটা অভ্যাসেরও বিষয়। এই বিষয়, এই জায়গাগুলো ছেড়ে অবশ্যই আসাটা তো অবশ্যই কষ্টকর। এটা তো পারিপার্শ্বিকতা আছে, কারণ ছোটবেলা থেকে আমরা বড় হয়ে আসছি, ফ্রেন্ড সার্কেল মানে আমাদের লাইফে যা যা একটা মানুষের হইতে পারে, যেহেতু একটা ছোটবেলা থেকে একটা জায়গায় বড় হয়েছে, সবকিছুই তো কানেক্টেড থাকারই কথা ভাইয়া। হুম। এবং এই অঞ্চল এই মানুষ, আমি মানুষজনদেরকে চিনি, মানুষজন আমাকে চেনে। এটা তো একটা মানে ইসের ব্যাপার, ইমোশনাল ব্যাপারও। আমি তো অবশ্যই খারাপ লাগছে, কিন্তু আহ যাওয়ার সময় যে জিনিসটা আমি ভাবছি, যে এইটা আমি ভাবছি যখন আমাকে অ্যাটাক, আমি যখন মানে হাসপাতালে ছিলাম তখনই আমি এই জিনিসটা ভাবছিলাম যে যদি আমি বেঁচে যাই তাহলে আমি এটা শেষ দেখা ছাড়বো। এবং এই দেশ ছাড়ার সময় আমি এই জিনিসটা ভাবছিলাম, যদি আমি এইটা আমার দেশ ছাড়তেই হয় তাইলে আমি এটা শেষ দেখা ছাড়বো, এবং আমি আহ শেষ পর্যন্ত এটা দেখবো কোন পর্যন্ত যায়। আচ্ছা, তো ভাইয়া মানে এইখানে তো আমি মানে যেটা মনে করি যে যারা ব্রেইন ওয়াশ বা কঠোরপন্থী মুসলিম মানে ওদের কারণে আপনি মানে এই ডিসিশনটায় আসলেন, কিন্তু জার্মানিতেও তো ভাইয়া অনেক মানুষ আছে যারা হয়তো বা মুসলিম বা ইসলামের মতদর্শ পালন করে। তো আপনি কি মানে জার্মানিতে ডু ইউ ফিল সেফ? মানে আপনার কি ওইখানেও মনে হয় না যে মানে ওইখানে কি আপনার সেম ধরনের আশঙ্কা বা নিজের সেফটি নিয়ে আপনার কনসার্ন লাগে? হ্যাঁ, এখানে আমি বেশ আসার পরই বেশ কয়েকটা স্কুল, তারপরে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি, সেখানে আমাকে ইয়া করা হয়েছিল। হামবোল্ট ইউনিভার্সিটিতে আমি একবার গেছিলাম, সেটা খুব বিখ্যাত ইউনিভার্সিটি। সেখানে একটা ইয়া ছিল, বিরাট একটা কনফারেন্স ছিল, সেখানে গেছিলাম। সেখানে আমি বক্তব্য রাখতেছিলাম, বক্তব্য রাখার মাঝখানে একজন বেশ কয়েকজন মুসলিম ছিল, টার্কিশ বা ইরানিয়ান বা এই টাইপের মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ হতে পারে। এই দেশের একটা কমিউনিটি ছিল, মুসলিম কমিউনিটি। তারা ইচ্ছাকৃতভাবে আসছে, তারা জানতো যে এটা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা হবে, এই জন্য তারা খুব দল বেঁধেই আসছে এবং এসে আমাকে
কনফারেন্সের মধ্যে আমাকে রীতিমতো চার্জ করা শুরু করছে যে না তুমি তো মিথ্যা বলতেছো, তুমি তো আসলে কোথাও থেকে হয়তো টাকা টাকা খাইছো এই জন্য তুমি মিথ্যা কথা বলতেছো, কোরআনে তো এগুলো নাই। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে তোমার কাছে কোরআন থাকলে তুমি বের করো। তাই একজন বললো হ্যাঁ আমার ব্যাগে কোরআন আছে, আমি জানি এই যে আমার ব্যাগে কোরআন আছে। আমি বলি আচ্ছা বের করো, এত নম্বর আয়াত বের করো। আমি বলি তুমি পড়ছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি পুরোটা পড়ছি। না তুমি যে আয়াত বলছো এইরকম কোনো আয়াতই নাই কোরআনে, মিথ্যা কথা, একদম সরাসরি মিথ্যা কথা বলতেছো তুমি। আমি বললাম ওকে ঠিক আছে, সূরা তওবা বের করো। তারপর তওবা বের করছে, সে বের করছে। বের করার পরে সে আর জোরে জোরে পড়তেছে না। আমি বলি যে তুমি তাহলে জোরে জোরে পড়ো। সে আর পড়ে না। তখন আমি বলি যে কি ব্যাপার, তুমি পড়তেছো না কেন? সে বলে না এখানে ট্রান্সলেশনে ভুল আছে। আমি বলি ট্রান্সলেট তো এটা তো তুমি নিয়ে আসছো, কোরআনটা তো তুমি তোমার ব্যাগ থেকে বের করলা, আমি তো এটা ট্রান্সলেশন করি নাই। তাহলে তুমি তোমার নিয়ে আসা কোরআনটা তুমি পড়তে পারতেছো না কেন? সে জার্মান কোরআন নিয়ে আসছে এবং আমি বলি যে তুমি, তারপর সে জার্মান ইয়াটা উচ্চারণ করলো। তখন তো আমি জার্মান বুঝি না, তখন আমি শুরুর দিকে সে মানে ভার্সটা পড়লো, ভার্সটা পড়ার পর এবং সূরা নিসার 34 নম্বর আয়াত তো আমি পড়তে বলছিলাম, 24 আর 34 পড়তে বলছিলাম, আর সূরা তওবার 29, 5 এগুলো পড়তে বলছিলাম। সে পড়তেছে, কিন্তু তখন আমি দেখলাম যে আশপাশ থেকে জার্মানরা একটু ইয়া হয়ে উঠছে, বলে যে তাহলে তো ঠিকই বলতেছে, কোরআনে তো এগুলো আছে, তুমি কেন বলতেছিলা যে কোরআনে এগুলো নাই? তখন দেখলাম তাদের ভিতরে লেগে গেছে দুই গ্রুপ, এবং তখন তারা যেই ভিকটিম কার্ডটা প্লে করলো যে আমাদেরকে ইয়া করা হচ্ছে, অপ্রেস করা হচ্ছে, মুসলিম কমিউনিটি যেটা সেটা বলা শুরু করলো, তো আমাদেরকে অপ্রেস করা হচ্ছে, যেখানে ভুল ট্রান্সলেশন দিয়ে আমাদেরকে অপ্রেস করার জন্য ভুল ট্রান্সলেশন এখানে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে এইভাবে ইসলাম বিরোধী একজনকে আইনা বক্তব্য দেওয়ায় আমাদেরকে অপ্রেস করা হচ্ছে। এই ধরনের একটা কার্ড খেলার তারা চেষ্টা করলো। এই ধরনের গন্ডগোল এশিয়া হয়েছে, হামবোল্ড ইউনিভার্সিটিতে হয়েছে, ইটালিতে একটা কনফারেন্স হয়েছিল সেখানেও হয়েছে, এখানে একটা স্কুল জিমনেশিয়াম বলে এটাকে, স্কুল ছিল, সেই স্কুলেও হয়েছে। এই স্কুলগুলাতেও মানে টার্কিশ কিছু ছেলে পেলে মানে খেপে উঠছিল, খেপে উঠে বলতেছে আমি যেটা সেটা আমি বলে দিছি যে ইসলামের ভিতরে এগুলো আছে, মুরতাদ, কতল, সেক্স স্লেভ, তারপর বাচ্চা এগুলো আছে। এই ক্ষেত্রে তো ভাইয়া মানে অনেকে মানে ইন্টারপ্রিটেশনের উপরে চালায় যে ওকে নানান মানুষের নানান ইন্টারপ্রিটেশন, যেহেতু এগুলা মানে ওয়ার্ডস, এগুলাকে নানান মানুষ নানানভাবে ইন্টারপ্রিটেশন তো পরে, আগে তো যে ভার্সটা আছে সেটাই তুমি শুধু পড়ো না বাবা। আমার তো কোনো ইন্টারপ্রিটেশনে যাওয়ারও প্রয়োজন নাই, তুমি যেটা ভার্সটা আছে শুধু জার্মান ভাষায় তুমি জোরে পড়ো। জোরে এখানে পড়তেই পারবে না একজন মানে জার্মান মুসলিম, বা ধরেন টার্কি থেকে যেই মুসলিমটা আসছে, সে এইটা উচ্চারণই করতে পারবে না এখানে, কারণ উচ্চারণ করলেই এটা একটা বিপদ ভাই। কোনো ইন্টারপ্রিটেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি ইন্টারপ্রিটেশনে গেলেও আমি তাদেরকে দেখাইতে পারবো যে ইন্টারপ্রিটেশনে আসলে কি বলা আছে, কিন্তু আমার তো দরকারও নাই, শুধু ভার্সটাই উচ্চারণ করা এই সভ্য সমাজে মানে যাবে না। আপনি কিভাবে মানে এটা কিভাবে সম্ভব একটা সভ্য সমাজে স্ত্রী পেটানো, সূরা নিসার 34 নম্বর আয়াত এটা পড়া? রাইট, আমি ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে মানে সব ধর্মতে তো এরকম ধরনের কিছু মানে বর্বর জিনিসপত্র আছে। তো অনেকে দেখা যায় যে আপনি ওই দিন ভাইয়া শুনতেছিলাম বলতেছিলেন যে খ্রিস্টান ধর্মে অনেকে দেখা যাচ্ছে যে হিউম্যান রাইটস অ্যাক্ট কেন ভালো বা জেনেভা কনভেনশন কেন ভালো এইটা পড়াচ্ছে, বাট মানে ওরা ধর্মের মধ্যে থেকে হয়তো বা কিছু মানে ভালো শিক্ষা তারা গ্রহণ করতেছে, বাট কোনটা যে উত্তম তাদের মধ্যে এই আইডিয়াটা ক্রিয়েট হচ্ছে। তো এইটা তো ভাইয়া মানে আসলে ইন্টারপ্রিটেশন যাই করুক, আসলে আমাদের তো প্রাধান্যটা দেওয়া উচিত যে কোন জিনিসটা মানে ভালো এবং উত্তম, নাকি? কিন্তু ইসলামের সাথে এটার যে মানে সমস্যাটা হচ্ছে যে ইসলাম একটা সেপারেট ভালো মন্দের ধারণা তৈরি করে, একটা নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড তৈরি করে, এবং সবাইকে ফোর্স করে যে তোমার এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে গিয়ে আল্লাহ থেকে প্রদত্ত স্ট্যান্ডার্ড, এটাই তোমার, এটাই হচ্ছে একমাত্র ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। তো আপনি তো সেই জায়গায় যখন আপনি সাবস্ক্রাইব করতেছেন, তখন তো আর আপনি অন্য কোনো কিছু আপনার মাথায় আপনি আনতে পারবেন না, এবং অন্য কিছু আনলে তখন আপনাকে বলা হবে ইউরোপিয়ান, তুমি তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড করে দেওয়া হবে কমিউনিটি থেকে। রাইট, কমিউনিটির ভিতর থেকে সমস্যাটা ক্রিয়েট হবে তখন। মানে এটা তো আমরা অনেক আলেমদের মধ্যে দেখি যে তাদের নিজেদের মধ্যেই অনেক দ্বিমত মাঝে মাঝে তারা পোষণ করে। ভাই আরেকটা জিনিস ভাই আমি একটু জিজ্ঞেস করতে চাই, মানে আপনি কি কখনো মানে বাংলাদেশে রিটার্ন করার কথা মানে সিরিয়াসলি কনসিডার করে দেখেছেন? মানে বাংলাদেশে আপনি
ফিরে আসার কথাটা কখনো কনসিডার করেছেন, বা আপনি মানে মানে আপনার যদি সেফটি সিকিউরিটি গ্যারান্টি করা হয়, বা এমন কি কি ক্রাইটেরিয়া আছে যেগুলো আসলে বাংলাদেশ মিট করলে আপনি আসলে বাংলাদেশে সিরিয়াসলি হয়তো বা আসার চিন্তা ভাবনা আপনি করতে পারবেন? এখন ইউরোপে আমি খুবই ভালো আছি আসলে, সত্য কথা হচ্ছে খুবই ভালো। এখানে জীবন খুবই শান্তিপূর্ণ জীবন, আমার কোনো টেনশন নাই, আমার চিকিৎসা সেবা থেকে শুরু করে সমস্ত কিছু একদম পারফেক্ট। হ্যাঁ, আমি আসলে ফেরত যাওয়ার কোনো আসলে প্রয়োজন নাই, কিন্তু যদি আমি কখনো দেখি হুম। যে বাংলাদেশে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে অবশ্যই আমি আমার ফ্যামিলি নিয়ে ফেরত যাওয়ার কথা ভাববো, অবশ্যই ভাববো। কারণ আমার তো মানে আমাদের এই এইটা ভাইয়া লাইফটা হইতে হইলে মানে এই জিনিসটা হইতে হইলে মানে আপনার এই সিচুয়েশনটা অ্যাচিভ করতে হইলে আমাদের ফান্ডামেন্টাল চেঞ্জেস যেগুলা দরকার সেগুলা কি ভাইয়া একটু যদি ডিটারমাইন, মানে আপনার ওপিনিয়নে যদি একটু ডিটারমাইন করে বলতেন। এই যে প্রত্যেক মানুষের ধর্মের স্বাধীনতা যেটা আমাদের সংবিধানে লেখা আছে, একজন মানুষের ধর্ম পালন বা না পালন, ধর্মের সমালোচনা করার অধিকার, ব্লাসফেমির অধিকার, একদম পরিষ্কার ব্লাসফেমির অধিকার আমাদের চাই। এই যে জিনিসটা পৃথিবীর সভ্য দেশগুলোতে আছে, এই অধিকারগুলা পৃথিবীর সভ্য দেশগুলোতে আছে, যে আমি চাইলে, না চাইলে নাও করতে পারি, কিন্তু চাইলে আমি আল্লাহ, রাসূল, ঈশ্বর, যিশু এদের তীব্র সমালোচনা করতে পারি। আমি কি লিখবো সেটা আমার শুধুমাত্র আমার লেখার মাধ্যমে আমাকে জবাব দিতে হবে, যুক্তির মাধ্যমে আমাকে জবাব দিতে হবে। এইটা যদি শুধুমাত্র এনশিওর করা হয়, এইটার জন্য আমাকে আমার চাকরিতে, আমার মানে রাস্তাঘাটে বা আমাকে পুলিশ কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার আমি হব না, কোনো ধরনের বৈষম্য আমার সাথে করা হবে না। এইটুক যদি এনশিওর করা হয়, তাহলে তো আমি অবশ্যই দেশে ফিরে আসার কথা ভাববো। আচ্ছা, তাহলে ভাইয়া মানে আপনি বলতে চাচ্ছেন যে কারো বিশ্বাস বা কারো মতদর্শের উপরে ভিত্তি করে তাকে মানে তার সাথে বৈষম্য ক্রিয়েট করাটা কখনোই উচিত না। তো এইটা এইটা না, না, এইটাই কি ভাইয়া বলতে যতক্ষণ চাচ্ছেন না এবং এটা? হ্যাঁ, হ্যাঁ, যতক্ষণ না আমি please. কাউকে ধর্ষণের হুমকি দিচ্ছি, হার্ম করার হুমকি দিচ্ছি, কোনো ধরনের হুমকি ধামকি দিচ্ছি, কোনো ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দিচ্ছি, অথবা কারো জন্মগত বৈশিষ্ট্য, যে জন্মগত বৈশিষ্ট্যগুলা সে নিজে চুজ করে না, নিজের উপরে নাই, আহ সেগুলা সে ঐচ্ছিকভাবে নির্ধারণ করে, ইচ্ছা করে নির্ধারণ করে, সেইগুলোর সমালোচনা আমি করতে পারি। কিন্তু যেগুলো সে জন্মগতভাবে প্রাপ্ত, যেগুলো সে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে না, সেগুলোর সমালোচনা করা যাবে না। এই জিনিসগুলোর তো সমালোচনা, এগুলা তো বাকস্বাধীনতার ক্যাটাগরির ভিতরে পড়বে না তখন। হুমকি ধামকি এবং মানুষের যে হ্যারাসমেন্ট গায়ের অ্যাসল্ট চামড়া, হয়ে যাবে, হ্যাঁ, রাইট রাইট। হ্যারাসমেন্ট বা মানে অ্যাসল্ট হয়ে যাবে, বা একজনকে ডিরেক্টলি গালি দিলে সেটাকে আসলে সমর্থন বা সেটাকে বাকস্বাধীনতা বলা যাচ্ছে না, বাট না, না, কেউ যদি গালি দেওয়া একজন, যাবে, গালি দেওয়া যাবে, আচ্ছা, অবশ্যই গালি দেওয়া যাবে। বা মানে স্বাধীন দেশে আমি গালি দিতে পারবো না কেন? অবশ্যই গালি দিতে পারবো। হুম, কিন্তু হুম, আপনার গায়ের চামড়া নিয়ে আমি গালি দিতে পারবো না, যে আপনার গায়ের চামড়া হচ্ছে কালা, আপনি হচ্ছেন এইটা, বা আপনি খাটো, বা আপনি আপনি যদি একজন যদি একটা প্রতিবন্ধী হয়, তাকে আমি প্রতিবন্ধী, ওই গালিটা দিতে পারবো না। কারণ এটা তো সে নিজে চুজ করে সেই জিনিসটা হয় নাই, সেটা তো তার জন্মগত বৈশিষ্ট্য। জন্মগত বৈশিষ্ট্য নিয়ে কাউকে কটাক্ষ করা, এটা আহ আইনগতভাবে একটা বাধ্যবাধকতা থাকা উচিত, যে জন্মগত বৈশিষ্ট্য এই জিনিসটা নিয়ে মানে কাউকে ছোট করা, কাউকে তাচ্ছিল্য করা, এই যে এই বৈষম্য করা, এগুলা করা যাবে না। কিন্তু এছাড়া আর কোনো রেস্ট্রিকশন তো থাকা উচিত না। এই দুইটা রেস্ট্রিকশন ছাড়া আর কোনো রেস্ট্রিকশন বাক স্বাধীনতার উপরে থাকা উচিত না। আচ্ছা ভাইয়া, যেহেতু বাংলাদেশে মেজরিটি মানুষ মুসলিম এবং এটাই ডমিনেন্ট রিলিজন, এইখানে তো ভাইয়া আসলে মানে আপনার ক্রিটিসাইজ করার কোনো স্কোপই আসলে নেই। তো এরকম ধরনের যে ধর্ম বা রাষ্ট্রীয় আইন যেখানে কোনো একটা সামাজিক ব্যবস্থাপনা বা সামাজিক আইনের আপনি ক্রিটিসাইজ করতে পারবেন না, এবং ক্রিটিসাইজ করলে আপনাকে চরম শাস্তি ভোগ করতে হবে, এই ধরনের সমাজের আসলে সমস্যাগুলা কোথায়, এবং এইটার আসলে মানে লং টার্ম এফেক্ট আপনার ওপিনিয়নে কি হতে পারে? এইটার মানে সমস্যার সবচেয়ে বড় সমস্যা, দেখেন ইউরোপেও তো একসময় এই রকমের অবস্থা ছিল, কিন্তু ইউরোপে যে আহ রাইট, ক্রিশ্চিয়ান বুদ্ধিজীবীরা ছিল, পারসিকিউশন হয়েছে অনেক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেই বুদ্ধিজীবীরা ছিল তারা বেশ কয়েকটা বড় ধরনের সংস্কার করেছে, সমাজের ভিতরে বড় ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। ফিলোসফাররা, বিজ্ঞানীরা, তারপরে সাহিত্যিকরা, এদেরকে এই প্রোটেকশনটা সবসময় দিতে হয়, যে সবসময় যে ধরেন
যারা বুদ্ধিজীবী তাদেরকে এই প্রোটেকশনটা সবসময় রাষ্ট্র থেকে দিতে হবে, যে তাদের উপরে যেন কোনো ধরনের ইয়া না হয়। যেমন ধরেন ভলটেয়ার রুশো যখন ইউরোপে এই এনলাইটেনমেন্টের যে আন্দোলন করছে সেই সময় কিন্তু তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে, নানাভাবে তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে। এই উত্তেজিত জনতা যেন তাদেরকে এসা পিটায় সেটার জন্য নানা ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। এই প্রোটেকশনটা যদি না দেয়া হয়, বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা দেশ, এই কারণে এই প্রোটেকশনটা কখন, এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা বোঝে যে তারা মাইর খাবে, এই কারণে সরকার রাষ্ট্র তাদেরকে সেই প্রোটেকশনটা দিবে না, এই কারণে তারাও তাল মিলায় কথাবার্তা বলে, জঙ্গিদের সাথে তাল মিলায় কথাবার্তা বলে। এই কারণে বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা তারাও ফ্রড, তারাও বাটপার, তারাও বেশিরভাগই হচ্ছে বাটপার টাইপের লোকজন। হ্যাঁ, বাংলাদেশের 95% লোকই বাটপার টাইপের লোকজন, রিকশাওয়ালা থেকে শুরু করে সব ম্যাক্সিমাম লোকই আপনি যে আশপাশে সব শ্রেণীর মানুষ আপনি সব বলতেছেন। দেখবেন। ভাই, আপনি বাংলাদেশের বুদ্ধিজীবী একই সাথে বাক স্বাধীনতা চায়, একই সাথে ব্লাসফেমি আইনও চায়। এরকম হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। আপনি ইনফ্যাক্ট একটা চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানেও দেখবেন তারা যে চায়ে যে দুধটা মিশিয়ে দিচ্ছে ওটার ভিতরে কিছু একটা ভেজাল দিয়ে দিচ্ছে বা কিছু একটা দিয়ে দিচ্ছে, যেটার কারণে আপনার পেট খারাপ হবে, পেট নষ্ট হবে। আর মানে এই খারাপ কাজগুলোকে নরমালাইজ করে ফেলেছে, মানে দিস ইজ আ স্ট্যান্ডার্ড টু গো বাই নাওডেজ আর কি। হ্যাঁ, এবং আপনি মানে একদম টপ টু বটম করাপ্টেড। হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্রের একদম টপ টু বটম করাপ্টেড। এই করাপ্টেড একটা ইয়াটাকে আপনি যখন এই এই কারণেই দরকার ছিল এই মানে বুদ্ধিজীবী যে ইয়াটা আছে তাদেরকে এই প্রোটেকশনটা দেয়া, তারা যেন তাদের কথাগুলা ঠিকভাবে বলতে পারে, তারা একটা নতুন বৈপ্লবিক চিন্তা ভাবনা নিয়ে আসতে পারে। কিন্তু সেই প্রোটেকশনটাও তাদের ছিল না, তাদের নাই। এই কারণে এই সমস্যাগুলো মানে উৎপত্তি ঘটছে এই কারণে যে বুদ্ধিজীবীরা একটা সময় এই করাপশনের ভিতরে ঢুকে গেছে, তারাও করাপ্টেড হয়ে গেছে, তারাও বিভিন্ন ধরনের পুরস্কার, 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, এই সমস্ত পুরস্কার ইসের ভিতরে ঢুকে গেছে, কে কত পুরস্কার পাইতে পারে। এই কারণে একদম পুরা মানে চরিত্রটাই নষ্ট হয়ে গেছে পুরা সমাজের। এই সমাজে তো যদি ঠিক করতে হয় তাহলে ওই জায়গাটা ঠিক করা দরকার ছিল, যে অন্তত যারা এই যে বাক স্বাধীনতার জায়গাটা, চিন্তা এবং বাক স্বাধীনতা যেটা আপনি বলছেন সেটাকে আমাদের মানে পরিপূর্ণভাবে ইয়া করতে হবে, মানে স্ট্যাবলিশ করতে হবে আর কি। রাইট, পরিপূর্ণভাবে প্রোটেক্টেড থাকতে হবে, একদম তাদেরকে কোনো ধরনের ইয়েই করা যাবে না, যে যার ইচ্ছা সেভাবে তার মতামত বলবে। এইটাকে সর্বোচ্চ প্রোটেকশনটা যদি দেয়া যেত তাইলে, দেখেন শুধুমাত্র এইটুকু যদি করা যেত তাহলে কিন্তু, বা আমি গ্যারান্টি দিয়ে দিছি, কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখছিলাম, জাস্ট এটা গ্যারান্টি দেন যে আমাদেরকে খুন করবেন না, জবাই করবেন না। আমি গ্যারান্টি দিব, আমারে 5 বছর সময় দেন, আমি বাংলাদেশে গিয়ে মুক্ত চিন্তার কথা বলবো, আমি যুক্তি দিয়ে কথাবার্তা বলবো, আমি 5 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা চেঞ্জ করে দিব। এটা আমি চ্যালেঞ্জ করতেছি এবং এটা আমি গ্যারান্টি দিতেছি। যদি আমি না পারি তাহলে আমি নিজে মুসলমান হইয়া আমি ওয়াজ করবো। যান ভাইয়া, এই ক্ষেত্রে মানে যদি আপনি একটা আমাকে এক্সাম্পল দিতে পারেন, মানে যেসব দেশ এই জিনিসগুলাকে মানে বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা, এই দেশগুলাতে যেগুলা মানে যেসব দেশ এগুলা মেনটেন করে, সেইগুলা দেশের তুলনায় মানে যেসব দেশ মেনটেন করে না, কোন কোন মানে কোন দেশগুলো আসলে মানে ভালো আছে, বা যেসব মেনটেন করে না তাদের আসলে মানে কি প্রবলেম গুলা ফেস করতে হচ্ছে মেইনলি? সালফি ভাই বোধহয় কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই, যারা মেনটেন করে না ওরা তো পাকিস্তান, আফগানিস্তান, আর যারা মেনটেন করে ওরা নরওয়ে, ডেনমার্ক, জার্মানি। এটা তো ভেরি অ্যাপারেন্ট। রাইট। ভাইয়া এইখানে মানে এখানে তো আমরা পাকিস্তানের রাইট এটা ব্লাসফেমির যে মানে পোড়ায় ফেলা, রাস্তাঘাটে মানুষকে নিয়ে পোড়ায় মেরা ফেলা, এটা তো আফগানিস্তান যদি বলি, সেখানেও তো আমাদের মানে ধার্মিক পারসিকিউশন খুবই বেশি। হ্যাঁ বলেন মোহন ভাই, বলেন। মোহন ভাই আপনি মিউট করে রাখছেন। সরি ভাই, আমি মিউটে বলতেছিলাম। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনাকে যে নেক্সট কোয়েশ্চেনটা করবো ভাইয়া, সেটা হলো যে মানে টলারেন্সের যে ব্যাপারটা ভাইয়া, মানে টলারেন্স তো গোজ বোথ ওয়েজ, মানে মনে করেন মুসলিমদেরও টলারেন্ট হওয়া উচিত এবং অন্য ধর্মের মানুষেরও একটু টলারেন্ট হওয়া উচিত। তো মানে টলারেন্সের সংজ্ঞাটা আসলে আপনার ওপিনিয়নে কি? টলারেন্সের সবচেয়ে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আমাদের টলারেন্ট হতে হবে, তবে
আহ কি যেন একটা কথা আছে, নট টলারেন্ট টু ইনটলারেন্স, এই টাইপের কি যেন একটা ফারাজ ভাই কথাটা যেন কি আমাদের এটা হওয়া যাবে না। ওই তো ইনটলারেন্সের উপর টলারেন্ট হওয়া যাবে না আর কি। হ্যাঁ, এই ধরনের একটা যেমন কি যেন আমি একটা আপনার কথা। আমি আপনার বাক স্বাধীনতা চাই না, এই কথা বাক স্বাধীনতার অংশ না, এরকমই আর কি। হ্যাঁ, যারা আচ্ছা। হচ্ছে ইনটলারেন্ট, মানে যারা হচ্ছে আমাদের আহ মনে করেন একজন শরিয়া সমর্থক আমেরিকাতে এসে ইয়া করতেছে, শরিয়া আইন চাচ্ছে এবং শরিয়া আইনের মাধ্যমে তারা বাক স্বাধীনতাকে ধ্বংস করবে। এখন এইটাকেও যদি আমেরিকান সোসাইটি যদি এটাকেও একসেপ্ট করে, ওয়াও তোমার কথাটা আমাদের শুনতে হবে, আসো তোমরা এসে তোমাদের বক্তব্যটা বলো, এই যে শরিয়ার সমর্থক এটাকেও যদি নিয়ে এসে তখন যদি এটাকেও কথা বলার সুযোগটা দেয়া হয়, তখন দেখা যাবে যে তারা যেটার জন্য কাজ করবে, যে আমাদের যে ফাউন্ডেশন, আমাদের যে সভ্যতার যে এখন বর্তমান সভ্যতার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটাই নষ্ট করে ফেলবে এবং 1400 বছর আগের একটা অন্ধকার জগতে নিয়ে যাবে। এই শর্তটা ফুলফিল করতে হবে সবার আগে, তারপরে তো সংজ্ঞাটা আমরা পরে নির্ধারণই করতে পারবো। আচ্ছা, তাহলে ভাইয়া মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে বাক স্বাধীনতার উপরে কোনো ধরনের লিমিট বা ক্রিটিসাইজ করার কোনো ধরনের মানে লিমিট থাকা উচিত না ভাইয়া, নাকি শুড দেয়ার বি আ লিমিট টু মানে হোয়াট বা হাউ মাচ ইউ ক্যান ক্রিটিসাইজ সামথিং? হ্যাঁ, বাক স্বাধীনতা একদম থাকা উচিত, যে কেউ যে কোনো যা ইচ্ছা বলতে পারবে। এটা তো জাস্ট কথা, জাস্ট লেখা, কাগজে লেখা বা ইন্টারনেটে লেখা, জাস্ট কথা। এটা তো কাউকে হার্ম করা সম্ভব না। আপনার যদি রাষ্ট্র থেকে এটা বলা হবে যে তোমার যদি ভালো না লাগে তুমি এটা দেখো না, তোমার এটা বন্ধ করে দাও, তোমার এটা ব্লক করে দাও, তুমি যদি ফেসবুকে হয় ব্লক করে দাও, চ্যানেলে হয় তাহলে সেটা দেখো না তোমরা। এটা একটা মানে শুরুতে ছোট একটা ইয়া দিয়ে দিলেই তোমরা দেখো না, তাহলে তো তাদের তো দেখতে কেউ বাধ্য করতেছে না। হ্যাঁ ভাইয়া, কিন্তু কথা দিয়ে কি ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করা যায় না, বা কথা দিয়ে কি কাউকে কোনো মানে খারাপ পজিশনে বা হার্মফুল পজিশনে ফালানো যায় না? তো ইন দ্যাট কেস মানে আসলে কতটুক Harmful- আমরা মনে করেন যে harmful এখানে position- অনেকগুলা মুসলিম আছে, আমি ভাইয়া একটু যদি একটা উদাহরণ হিসেবে বলি যে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আমি কিন্তু ওই দুইটা কিন্তু আগেই এক্সক্লুড করে দিচ্ছি, যে কাউকে হুমকি ধামকি দেয়া যাবে না এবং কারো জন্মগত বৈশিষ্ট্য নিয়ে ইয়া করা যাবে না, কটাক্ষ করা যাবে না, ওই দুইটা কিন্তু আগেই এক্সক্লুডেড। তাহলে আহ এছাড়া আর কিভাবে সম্ভব বলেন তো? এখন ভাইয়া যদি মনে করেন যে একটা রুমের মধ্যে 10 জন মুমিন আছে, তো এইখানে যদি আপনি জাস্ট সো দ্যাট ইউ ওয়ান্ট টু, আপনি মানে আপনার ইচ্ছা হয়েছে আপনি বললেন ক্রিটিসাইজ করলেন তাদের রিলিজনকে, তো তখন তো এখানে একটা মানে পরিস্থিতি ক্রিয়েট হইতে পারে যেখানে আপনার মানে আপনার সেফটিটাও কোয়েশ্চেনে পড়তেছে, আবার মানে একটা ব্যাড সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সো মাউন্ট in ভাই, that তাইলে case কি কি ওই আমাদের কোনো 10টা মানুষ কি স্যাভেজ কি মানে আচ্ছা 1700 সালের অফকোর্স 700 মানে সালের তাদের মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টলারেন্সটা কিন্তু প্রবলেমটা তাহলে কাদের? মানে প্রবলেমটা প্রবলেমটা হলো যারা ওই 10টা মানুষেরই প্রবলেম, মানে আসলে এক্স্যাক্টলি। আমাদের এখানে আমরা মানে আপনি যেটাই বলবেন সেটার জন্য তারা যেই রিয়াকশনটা দিচ্ছে, এইখানেই তারা টলারেন্সটা প্রদর্শন করতেছে না, বা আসিফ তাদের ভাই মধ্যে যে কোনো কথাটা টলারেন্স নেই। বলছিল, আসিফ ভাই যে কথাটা বলছিল মাউন্ট ভাই, ওই ফ্রেজটা হচ্ছে ডু নট টলারেট দ্য ইনটলারেন্ট, রাইট? সো আপনি এই যে আসিফ ভাইয়ের মন চাইছে উনি বলছে দেখে কি মানে এদের কি কন্ট্রোল নাই? এদের কি মানুষ না নাকি স্যাভেজ? যে আপনি বলছেন দেখেই আসিফ ভাইয়ের নিরাপত্তাটা ইয়ে হয়ে গেল, কেন হবে ভাই সেটা? হুম হুম এটা তো Right, of ভায়োলেন্স course, ইনসাইট মানে করে না। ভায়োলেন্স ইনসাইট করা হচ্ছে মাউন্ট ভাই, ধরেন আমার একটা প্ল্যাটফর্ম আছে, এই লাইভ থেকে আমরা বললাম আজকে ফর এক্সাম্পল যে তোমাদের আশেপাশে যা যা আছে সবাইকে ধরে মারা শুরু করো, দ্যাট ইজ ইনসাইটিং ভায়োলেন্স। আর আরেকটা Right, হচ্ছে and, যে আমার ভাই মন ফর চাইছে আমি এক্সাম্পল কোন একটা একটা স্কন্দর পলিসি। ধরে জবাই কর, একটা স্কন্দর রাইট, মানে ধরে জবাই কর, ফান্ডামেন্টালি ঠিক আছে? তো আমরা যদি দেখি যে রিলিজিয়াস টেক্সটই আসলে ভায়োলেন্স ইনসাইট করে থাকে মোস্ট অফ দ্য টাইম। মানে ডিসপাইট আসিফ ভাই যাই বলুক না বলুক, আমি তো কখনো আসিফ ভাইকে আসলে দেখিনি যে সে ভায়োলেন্স মানে তার যে অনুসারী আছে বা ফ্যান ফলোয়ার আছে, অফকোর্স তার অনেক ফ্যান ফলোয়ার আছে এখন, তো আমি তো কখনো আসলে দেখি নাই যে আসিফ ভাই তাদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা কোনো ধরনের ভায়োলেন্ট কিছু করো। ইনফ্যাক্ট এটার উল্টা দেখি যে মানে মুমিনরা আসলে ভায়োলেন্সটাকে ইনকারেজ করে থাকে। এক্স্যাক্টলি, দেয়ার কামস দ্য মানে ওই যে ফ্রিডম অফ স্পিচ, আসিফ ভাই যেটা বলছে, ফ্রিডম অফ স্পিচ থেকে দুইটা জিনিস এক্সক্লুডেড। একটা হচ্ছে আপনি ভায়োলেন্স ইনসাইট করতেছেন, আর একটা হচ্ছে মানুষকে আপনি রেস, তাদের বাই বার্থ তারা যে যে ট্রেডস গুলো পেয়েছে এগুলোকে ক্রিটিসাইজ করা, তাদেরকে হার্ম করা, হার্ট করা, এই দুইটা বাদ দিয়ে ভাই আপনার যা ইচ্ছা তাই
আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি আজকে হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্পের ন্যাংটা ছবি নিয়ে দাঁড়ায় থাকবেন, কারো কিছু করার নেই। দ্যাট ইজ ইউর ফ্রিডম অফ স্পিচ। ইনফ্যাক্ট থাকছে, ইনফ্যাক্ট এটা হয়েছে আমেরিকাতে, এটা হয়েছে এবং জার্মানিতে এটা হয়েছে। জার্মানিতে আমি হইছে, নিজে হ্যাঁ। দেখছি অ্যাঙ্গেলা মেরকেলের কার্টুন আঁকছে, নগ্ন অ্যাঙ্গেলা মেরকেল। আমি দেখা পুরা মানে একজন বয়স্ক মহিলা, আমারই লজ্জা লেগে গেছে। কিন্তু এটা মানে এখানে পুলিশ ওই সময় কিন্তু অ্যাঙ্গেলা মেরকেল চ্যান্সেলর ছিল, এখানে পুলিশ আইসা সেই কার্টুনকে প্রোটেক্ট করতেছে যেন ওই কার্টুনটাকে সরায় দিতে না পারে। মানে একটা সভ্য দেশের সিস্টেমটা এরকম হওয়া উচিত যে পুলিশ ওই বাক স্বাধীনতাটাকে প্রোটেক্ট করবে। যদি ওই বাক স্বাধীনতা এমনও হয় যে সেটা খোদ অ্যাঙ্গেলা মেরকেলের মানে ন্যাংটা ছবি প্রকাশ করতেছে, তারপরে ওইটাকে প্রোটেকশন দিবে অ্যাঙ্গেলা মেরকেলের সরকার। এইটা হচ্ছে বাক স্বাধীনতার মানে ইয়াটা হওয়া উচিত, চরিত্রটা হওয়া উচিত। রাইট। আর আলটিমেটলি ভাই আপনি যেটা মানে বলতে চাচ্ছেন যে নো বিলিফ অথবা কোন ধরনের সামাজিক ব্যবস্থা বা দর্শন ক্রিটিসিজমের ঊর্ধ্বে থাকা উচিত না। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভাইয়া। এই কয়েকটাই প্রশ্ন ছিল। ইট ওয়াজ আ প্লেজার। ঠিক আছে ভাইয়া, ইউ গাইস কন্টিনিউ। হ্যাভ আ গ্রেট নাইট আহেড। বাই। ঠিক আছে মোহন ভাই, আবারও কথা হবে, ভালো থাকেন তাহলে। ওকে ভাইয়া, টেক কেয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি।